সালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই ভাইয়া? আরে সবাইরই বলছি। কি রে ভাই এত ব্যস্ত কেন? আসতে তো একটু সময় টময় লাগে মাঝে মধ্যে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের টপিক কি দেওয়া আজকে? ট্রান্সফরমেশন। আচ্ছা, আমারে পাঠাইছে আজকে ভয়েস চেঞ্জ, পরে এসে দেখি ট্রান্সফরমেশন। আচ্ছা সমস্যা নেই, আসেন। না ওইটা করাবো না। ট্রান্সফরমেশন বলতে হচ্ছে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে আগাবো। পজিটিভ নেগেটিভ এগুলো তো বাচ্চাদের কোশ্চেন, তারপরে হচ্ছে খুব কমই আসে এগুলা। তো আমরা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আগে দেখবো। তার আগে একটু কিছু কনসেপ্ট আমার দেয়া লাগবে, এই কনসেপ্ট একটু আসেন তো আগে। বাকিরা কই? আচ্ছা, আপনার ভয়েস চেঞ্জ তো আমিও জানতাম রে ভাই, পরে এসে দেখি ট্রান্সফরমেশন। কোন দিক যায় কোন আপনারা কোন ভয় ট্রান্সফরমেশন এর আগে ভয়েস চেঞ্জ কোন দিক যায়? না আমারে যেটা হচ্ছে মাত্র যেটা বললো সেটা হচ্ছে আহ, ওটাই করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইড। স্লাইড চেঞ্জ হয় না কেন? ও, আচ্ছা। হ্যাঁ ট্রান্সফরমেশনই ছিল, এটাই তো বলতেছি আমি। কারণ এই চিল, আসেন। হুম, ওকে আসা যাক ভাই। আপনারা একটু বেসিক আগে নেন তো আমার কাছে, তারপরে আমরা আসি, বেসিকে আসেন আগে। সেন্টেন্স একটু কষ্ট করে হেডলাইন দেন। আসেন। ওকে, আমরা একটু বলেন তো যে সেন্টেন্স কত প্রকার? আচ্ছা, এটা হচ্ছে যদি বলেন যে সেন্টেন্স কত প্রকার, তাহলে উত্তর আসে হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে অর্থ আর একটা কি গঠন। যদি বলেন অর্থের ভিত্তিতে কত প্রকার, তাহলে উত্তর হচ্ছে 5 প্রকার। অর্থ হচ্ছে 5 প্রকার, আর যদি বলে গঠন বা স্ট্রাকচার, তাহলে সেটা হচ্ছে আমাদের 3 প্রকার। এই 3 প্রকার হচ্ছে আমার একটা সিম্পল কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড, যেটা সেদিন ভোরবেলা আপনাদের ক্লাস নিতে গিয়ে কাইটা গেছিল। যারা অনলাইনে ছিলেন তারা দেখছেন কিনা আমি জানি না, আপনাদের জব মেডিসিনের পেজেই। তো আমরা সেন্টেন্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে না করতে পারলেও, সেটা হচ্ছে যেহেতু জুমের ক্লাসগুলো পরবর্তীতে কই ছেড়ে দেয়, মানে ফেসবুক রেখে দেয়। ফেসবুকে তো রেখে দেয় ভাই, আপনি একটু কথা বলে নেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যেটা যে জিনিসটা দেখবো, আমরা দেখবো হচ্ছে সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড। তার আগে একটু আমাকে ধারণা দিতে হবে যে হচ্ছে আপনারা সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স চেনেন কিভাবে? এই যে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড, এটা চেনেন কিভাবে? আচ্ছা, এটা একটু বেসিক ধারণা আমি দিয়ে রাখি আপনাকে। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, মানে একটা করে, অর্থাৎ এর মধ্যে আর কিছু এক্সট্রা কোনো কিছু নাই, তার মানে ক্লজ একটা। আর কমপ্লেক্সে হচ্ছে মিনিমাম দুটা সাবজেক্ট মিনিমাম দুইটা ভার্ব, মানে এরকম একটা গঠন থাকে, সাবজেক্ট ভার্ব, আবারও হচ্ছে সাবজেক্ট ভার্ব, আর দুটা ক্লজকে যুক্ত করার জন্য একটা কনজাংশন দরকার হয়। এই তো বেসিক নিয়ম কিন্তু এইটা। ভাই ফোনে কি করেন? আচ্ছা, একইভাবে কম্পাউন্ডও একই অবস্থা, যে সাবজেক্ট ভার্ব আবারও কি সাবজেক্ট ভার্ব, তাহলে দুটো সাবজেক্ট ভার্বকে যুক্ত করা মানে দুটো ক্লজকে যুক্ত করার জন্য আমাদের কি দরকার হয়? একটা কনজাংশন দরকার হয়। এই তো আপাতত এইটুকুই। প্রশ্ন হচ্ছে, যেহেতু সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন দরকার হচ্ছে না, কারণ ক্লজ কয়টা? একটা,
অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কোনো কি থাকবে না, কনজাংশন থাকবে না। আর কমপ্লেক্স আর কম্পাউন্ডে কি থাকবে, একটা করে কনজাংশন থাকবে। এখন কথা হচ্ছে এই সিম্পল তো আলাদা করে দেওয়াই গেল, যে যে বাক্যে কোনো কনজাংশন নাই, ভেজাল লাগে কোনটার মধ্যে, কমপ্লেক্স আর কম্পাউন্ডে। এখন কমপ্লেক্সে যে কনজাংশন আর কম্পাউন্ডে যে কনজাংশন, তফাৎটা শুধুমাত্র এই জায়গাটাতে হয়। ঠিক আছে, কোন জায়গাতে হয় সেটা একটু বলি। কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশন থাকে সেই কনজাংশনটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। সেটাকে কি বলা হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনটা থাকে তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে একটু বলেন তো যে কনজাংশন কত প্রকার? দুই প্রকার, তাই না? আচ্ছা, কনজাংশন হচ্ছে তিন প্রকার। কনজাংশন কয় প্রকার? তিন প্রকার। কি কি? সেটা হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ আমার চেয়ে আপনারা ভালো জানেন। কিভাবে? যেমন আমরা বাক্যের মধ্যে নট অনলি থাকলে বাট অলসো বসাই, আইদার থাকলে কি বসাই, অর বসাই, নাইদার থাকলে নর বসাই। এই যে একটা থাকলে আরেকটা বসান, এটাকে বলা হচ্ছে কোরিলেটিভ বা রিলেশন। এই তো। এখন আসেন, আমাদেরকে একটু জানা দরকার যে কোনগুলা সাবঅর্ডিনেটিং আর কোনগুলা হচ্ছে কোঅর্ডিনেটিং। বেসিক তফাৎ কিন্তু এইটুকুই। আমি জাস্ট আপনাকে কনজাংশন গুলো লিখে দেবো, এতটুকুই হচ্ছে আমার কাজ। এইটুকু কি লেখার দরকার আছে? এইটা পানি দেখলে বিপদ আছে আমার। আমাদের একজন টিচার ছিল, মানে রমজান মাসে পানি সামনে দেখছে আর মনে নেই যে রোজা আছে, ধূপ করে খায় ফেলছে। আচ্ছা, এখন হ্যাঁ, ওটা কি তার রোজা ভাঙবে না? হ্যাঁ, থাক। ওই ওই মাথার মধ্যে কিছু ঢুকায়েন না। আচ্ছা আসেন, তাহলে কথা হচ্ছে আমরা জাস্ট দেখবো কনজাংশন গুলা কোনগুলা। আসেন তাহলে হচ্ছে একটু হেডলাইন দিবেন। আগে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা সেটা হচ্ছে আমরা ছন্দে একটা মনে রাখি, সেটা হচ্ছে ফ্যান বয়েজ। ঠিক আছে, তাহলে ফ্যান বয়েজ এর কোনটাতে কি আসে? এফ তে হচ্ছে ফর, এতে এন্ড, এনতে হচ্ছে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, আর এস তে হচ্ছে সো অথবা এন্ড সো। এই যে এই কয়েকটা আবারও বলি, সেটা হচ্ছে ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো অথবা এন্ড সো। ঠিক আছে, এখন যে জায়গায় একটা প্যাচ লাগান, প্রায় আপনারা আদারওয়াইজ এ প্যাচ লাগান। ভাই আদারওয়াইজটাকে মূলত কনজাংশন বলা হলেও সেটা মূলত কনজাংটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, এবং আদারওয়াইজ কিন্তু বাক্যের মধ্যে লেখার একটা সিস্টেম আছে। আমি একটু এটা লেখা শেষ করে আদারওয়াইজ লেখার সিস্টেম আপনাকে দেখাচ্ছি। অরের আর আদারওয়াইজ এর অর্থ একই হলেও বাক্যে যখন গঠন করবেন বা ব্যবহার করবেন তখন এদের একটা ঝামেলা লাগে। মানে অর আদারওয়াইজ এর কিছু দাড়ি কমার এদিক ওদিক আছে, আমি একটু পরে আসতেছি। স্লো তো যাচ্ছি রে ভাই। আদারওয়াইজ নিয়ে একটু ঝামেলা আছে, আমি আদারওয়াইজ পরে বলতেছি। আর একটা নিয়ে প্যাচ লাগান আপনারা, দেয়ার ফোর। একটা জিনিস মনে রাখেন, দেয়ার ফোর মানে যা, সো মানে তা, ফর মানেও কিন্তু তাই। এই তিনটারই অর্থ কিন্তু সেম। এটা জানেন কিনা আমি জানি না। দেয়ার ফর মানে কিন্তু সুতরাং, সো মানে কি তাই, তাহলে তাই আর সুতরাং কি একই না? আর ফর মানে হচ্ছে, ফরের অর্থ দেখেন, ফর মানে কিন্তু জন্য হয়, কিন্তু ফর মানে যখন কনজাংশন, দেখেন এখানে এফ তে কি লিখছিলাম, ফর। তাহলে ফর যখন কনজাংশনের কাজ করে তখন এর অর্থ দাঁড়ায় হচ্ছে সুতরাং অথবা তাই, অথবা দেখেন তো তাই মানে যা, এজন্য মানেও তাই না, একই তো। এই দেয়ার ফর, সো আর ফর এটা একই অর্থ দেয়, কিন্তু তফাৎটা হচ্ছে দেয়ার ফর কখনো কনজাংশন নয়, দেয়ার ফর আজীবনের তরে অ্যাডভার্ব। এটা মনে রাখেন, দেয়ার ফর আজীবনের তরে কি অ্যাডভার্ব। সো আর ফর হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করা যায়। দেখেন আমি কিন্তু এই জন্য দেয়ার ফর লিখি নাই কোথাও, লিখছি কোথাও সো লিখছি, তারপরে হচ্ছে ফর লিখছি, কিন্তু দেয়ার ফর কোথাও লিখি নাই। আদারওয়াইজ এর কাহিনী একটু পরে আসি আমি। তাহলে আবার একটু বলেন তো, এফ তে কি আসে? ফর, এতে এন্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, আর এস তে কি সো অথবা এন্ড সো। এক্সট্রা একটা অ্যাড করে নিতে পারেন, এলস মাঝে মধ্যে ব্যবহৃত হয়। এলস, এলস মাঝে মধ্যে কম্পাউন্ডে ব্যবহৃত হয়, এলস। ঠিক আছে, এখন একটু এই আদারওয়াইজ এর কাহিনীটা একটু আমি আপনাকে বলি। আগে বলেন তো, লিখা শেষ কিনা আপনাদের সবার?
মানে অনলাইনে যারা আছেন একটু কি লিখা শেষ? আচ্ছা, আমরা এরকম একটা বাক্য বলি না যে হচ্ছে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এরকম বাক্য দেখছেন না? দেখছেন? একটু বলেন তো বাক্যটা আমি ঠিক লিখছি না ভুল লিখছি? কেন? পড়াশোনা ভালো করে করেন নাহলে ফেল করবেন, কাহিনী তো এটাই। তো অথবাই তো আফা, মানে সকালে খাইছেন ঠিকঠাক, সেরি খাইছেন? ঠিকই তো লিখছি, স্টাডি হার্ড, ভালো করে পড়েন, না হলে কি করবেন, অর মানে হচ্ছে এখানে না হলে বা নইলে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে এখন আপনাদের যাদের কাছে ঠিক মনে হচ্ছে তাদের কাছে বলে রাখি বাক্যটা বেসিক্যালি ভুল আছে। ভুলটা কোথায় জানেন? এই যে একটা কমা লাগবে। আপনার কাছে কমাটা খুব সিম্পল একটা জিনিস মনে হয়, কিন্তু আমার কাছে সিম্পল জিনিস মনে হয় না। দুই তিনজন বলছেন কমার কথা, ঠিক আছে, কমাটা না দিলে ভুল। এখন আদারওয়াইজে আসেন। আপনারা তো অনেকেই বলেন যে অর আর আদারওয়াইজ এর অর্থ সেম, তাই না? এবং এটাই তো আমরা জেনে আসছি। এই জায়গায় যদি আমি লিখতাম এইভাবে যে স্টাডি হার্ড, একইভাবে আমি যদি দিতাম আদারওয়াইজ ইউ উইল ফেইল, তাহলে আমার বাক্য শেষ, মানে বাক্য আর হয় নাই। কেন হয় নাই? কারণ আদারওয়াইজ লেখা পুরো সিস্টেম আলাদা। আদারওয়াইজ লেখার সিস্টেমটা একটু দেখেন আজকে। সেটা হচ্ছে আদারওয়াইজ বাক্যে ব্যবহার করতে হলে তার আগে সেমিকোলন দেওয়া লাগে আর আদারওয়াইজ এর পরে একটা কমা দেওয়া লাগে। আদারওয়াইজ এর আগে কি দেওয়া লাগবে? সেমিকোলন। আবারও বলতেছি, আদারওয়াইজ এর আগে হচ্ছে সেমিকোলন, সেমিকোলনের পর আদারওয়াইজ এর ওটা কিন্তু ছোট হাতের, এটা কিন্তু স্মল লেটার। আবেগের কারণে আবার ক্যাপিটাল লেটার মাইরেন না, এখানে প্রত্যেকটা জিনিস ম্যাটার করে, প্রত্যেকটা জিনিস। সেমিকোলন দিছি, সেমিকোলনের পরে ওতে আদারওয়াইজ এর ওটা কি ছোট হাত না বড় হাত? ছোট হাতের। আর আদারওয়াইজ এর পরে এই যে একটা কমা আপনাকে দেয়াই লাগবে। এই আদারওয়াইজ লেখার সিস্টেম হচ্ছে এইটা, প্রপার সিস্টেম এইটা। হুম, পুরো সিস্টেমটাই আলাদা। আপনারা যখন যদি কখনো রিটেন দেন কোনো বিসিএস পরীক্ষায়, আদারওয়াইজ কোঅর্ডিনেটিং না ভাই, আগেই তো বললাম যে আদারওয়াইজ কনজাংশন হয়, কনজাংশন হলে সেটা কোঅর্ডিনেটিং, আবার আদারওয়াইজ অ্যাডভার্বও হয়। আমার কথা কি বুঝতে পারছেন? মূলত এই আদারওয়াইজটা একটু এক্সট্রা নোট করে রাখেন। আদারওয়াইজটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব মানে যে অ্যাডভার্ব কনজাংশনের কাজ করে, কি বুঝলেন? কনজাংটিভ অ্যাডভার্ব, এটা নিয়ে বিস্তর ঘাটাঘাটি আমি করছি ভাই, প্রচুর। একদিন বসে মানে 3-4 ঘন্টা খালি আদারওয়াইজের পিছনে ব্যয় করা লাগছে। কারণ এই যে দাড়ি কমা সেমিকোলন হাবি জাবি, এগুলো কোনো বইতে পাবেন না। মানে থাকলে একটু আমাদের জানেন, আমি বইটা পড়তে চাই। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলা গেল হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন এর বাহিরে যতগুলো কনজাংশন আপনি পাবেন সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং। সবগুলো কি? সাবঅর্ডিনেটিং। তাও একটু বলে রাখি, ওই যে দো অলদো, টিল আনটিল, বিফোর আফটার, ইফ আনলেস, এই তো এই যে কোনো দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলা হচ্ছে আমার সবগুলা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা ক্লজের লেকচারে কিংবা সেন্টেন্সের লেকচারে আমরা ডিটেলসে দেখব। আজকে ট্রান্সফরমেশনে আসি। তাও কি আপনাদের লিখে দেওয়া লাগবে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা? এ ভাইয়ারা, লিখে দেওয়া লাগবে? আবাস লেখেন। পাবলিক ডিমান্ড, এরা অফিসে শান্তি পায় না, ক্লাসে শান্তি দেন না। এটা আবার এস এ বুঝছেন না, এটা কিন্তু এস ইউ। আর দিলে তো ভালোই হয়, নেন। লাগে না, দিলে ভালো হয়, এর কি অবস্থা? লিখেন দো অল দো।
দো আর অলদো, এখানে একটা তথ্য এক্সট্রা বলে দিই, সেটা হচ্ছে এই দোর আর অলদোর মধ্যে একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে অর্থগত কোনো তফাৎ নাই। এই দোটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, দোটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, আর অলদোটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আবারও বলি, দো হচ্ছে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনি চেষ্টা করবেন খাতায় দো না লিখতে, এই জন্য সবসময় ট্রাই করবেন কোনটাকে নিতে, অলদোকে নিতে। ঠিক আছে, তাহলে দো অলদো, তারপর লিখবেন ইফ আনলেস, প্রত্যেকটা কমা কমা দিয়ে লিখেন, দো অলদো ইফ আনলেস। লিখা যখন শুরু করছি তখন শেষ করবো ভাই, প্যারা নিয়েন না। ইফ আনলেস লিখছেন, তারপর লিখবেন টিল আনটিল, টিল আনটিল লিখছেন। আচ্ছা, আনটিলে যারা দুইটা এল দিচ্ছেন তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করি। আনটিলে কিন্তু এল একটা, কাটেন কাটেন। আপনারা অনলাইনে কি আকাম করছেন নাকি যে আনটিল এল কয়টা? একটা, দুইটা না কিন্তু। এই জন্য আমি লিখি নাই টিল আনটিল, দেখছেন? আপনাদের একটু ভুল করাই। টিলে দুইটা, আমি কি আনটিলে দুইটা বলছি? আনটিলে একটা বলছি। আচ্ছা, তারপর লিখবেন হচ্ছে বিফোর আফটার, তারপর লিখবেন হচ্ছে সকল WH ওয়ার্ড, WH ওয়ার্ড, তারপর লিখবেন সিন্স, এজ, বিকজ, সিন্স, এজ, বিকজ। তারপর লিখবেন হচ্ছে যে কোনো দ্যাট, যে কোনো দ্যাট। এই যে কোনো দ্যাট বলতে কয়েকটা দ্যাট আছে, এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখেন। একটা আছে শুধু দ্যাট, যার বাংলা হচ্ছে যে, শুধু দ্যাট। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে একটা আছে সো দ্যাট। এই সো দ্যাট এর অর্থ যা, ইন অর্ডার দ্যাট এর অর্থ কিন্তু তাই। সো দ্যাট এর অর্থ যা, ইন অর্ডার দ্যাট এর অর্থ তাই। দিছেন? তারপর একটা আছে সো ডট ডট দ্যাট, ও এটার বাংলা হচ্ছে যাতে করে। এই সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট এর বাংলা হচ্ছে যাতে করে, আর এই সো ডট ডট দ্যাট এর বাংলা হচ্ছে এতই ডট ডট যে। বলেন না হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, মানে কি এতই দুর্বল যে। লিসেন, তারপর চারটা দ্যাট পর পর লিখেন। একটা আছে প্রোভাইডিং দ্যাট, এরপর হচ্ছে প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট, আর হচ্ছে গিভেন দ্যাট। আর এই যে প্রোভাইডেড দ্যাটটাকে শর্ট করে শুধু প্রোভাইডেড লেখা যায়, মানে দ্যাটটা না হলেও কোনো সমস্যা হয় না। এই শুধু প্রোভাইডেড লিখে একটা স্টার দিয়ে রাখবেন, মানে প্রোভাইডেড দ্যাটের পরিবর্তে শুধু প্রোভাইডেড লেখা যায়, তাতে কোনো সমস্যা হয় না। লিখতে আমি তো এই জন্য উপরে গুলো মুছে দিচ্ছি, নিচের গুলো দেই নাই। ঠিক আছে, এখন এই যে চারটা আমি বললাম আপনাকে, প্রশ্ন আসতে পারে যে চারটা একসাথে কেন বলতেছি, কারণ এই চারটার অর্থ সেম। এই চারটার অর্থ যা, মনে রাখবেন এই ইফের অর্থ তাই। ইফের বাংলা কি ভাই? যদি। এই চারটার বাংলাও কিন্তু যদি। তবে মনে রাখবেন ইফের ইফের যে যদি আর এই যদি, এই দুটোর মধ্যে পাওয়ারে ডিফারেন্স আছে, মানে ইফের চেয়ে এগুলোর শক্তি বেশি। যদি আপনাকে সিম্পলি বলা যায় যে আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব তুমি যদি আসো। এখন কথা হচ্ছে যদি বলেন যে আমি তখনই যাব যদি তুমি আসো, এটা জোর দিচ্ছেন না কথায়। এইগুলা হচ্ছে ইফের পরিবর্তে চারটা ব্যবহার করবেন তখনই যখন আপনি জোর দিবেন, মানে ইফ অর্থ যদি, এগুলা অর্থ যদি, কিন্তু এই যদির চেয়ে এই যে এদের যদিটার মিনিং স্ট্রং বেশি। ঠিক আছে, এটা লিখতে গেলে একটু ভালো লাগে, মানে লিখতে গেলে এটা কাজে দেয়, এমসিকিউ তে সেভাবে কাজে দেয় না। এখন কথা হচ্ছে শুধু কি এমসিকিউ পড়বেন জীবনে? হ্যাঁ, এখন আপনারা আছেন হয়তো অনেকে যে প্রাইমারির পরীক্ষা দিব, কোনো ইয়া নাই, রিটেন নাই, একটু কয়টা দিন খারান ভাই, এই পরের পরীক্ষা দেখেন কি হয়। রিটেন দিলে চান্দে উঠবেন।
রিটেন দিবে তো, কারণ প্রথমত দশম গ্রেড চাইতেছেন, যারা চাইতেছে দশম গ্রেড চাইতেছে, দশম গ্রেডের একটা পরীক্ষা শুধু এমসিকিউ দিয়ে হয়ে যাবে, এটা হয়? কিছু হইলো এটা? টিচারদের দশম গ্রেড আমি হচ্ছে দেওয়ার পক্ষেও না বিপক্ষেও না। কেন প্রথমত বলি, সেটা হচ্ছে বিপক্ষে না কেন, কারণ তারা শিক্ষকতা করে, তবে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হোক। কিন্তু সমস্যা হচ্ছে প্রাইমারি পরীক্ষা দুনিয়ায় ডিভাইস পার্টি, প্রক্সি পার্টি প্রচুর, এই তো। তারপরে কোটা পার্টি আছে আবার, যেমন এই যে নিয়োগ বাতিল করছে, ওইটা তো বললাম, টাকা পার্টি। কথা হচ্ছে প্রাইমারি চাকরিটা হয়ে গেছে টাকা দিলেই চাকরি, তা আমি এটা বন্ধ করা চাই। যোগ্যতা দিয়ে পার পেয়ে আসেন, তারপর দেখা হবে। এবং আপনি অন্যভাবে নিয়েন না, আপনারা হয়তো ক্লাসে অনেকজন আছেন, আপনারা মন খারাপ করতে পারেন। সেটা হচ্ছে প্রাইমারির অনেক টিচার আছে যারা প্রপারলি এখন এক পেজ বাংলা ইংলিশ লিখতে পারবেন না। এই যেটা প্রক্সিবিলিটি ডিভাইস পার্টি, লিখতেই পারবে না এরা, বইলে দেখেন যান, রিডিং ভালো মতো ঠিকঠাক করতে পারে না। আপনারা মন খারাপ করতে পারেন, আপনারা হয়তো অনেকে অনলাইনে আছেন যারা মন খারাপ করতে পারেন, কিন্তু এটা বাস্তব। আসেন, ওকে, লিখা শেষ? আরো আছে ভাই, ভাইবেন না শেষ। একটা আছে দেন, এরপর হচ্ছে লেস্ট, দেন আর হচ্ছে লেস্ট লিখেন। এরপর হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, যত অ্যাজ পাবেন, যত অ্যাজ পাবেন, অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ সুন অ্যাজ, সো ডট ডট অ্যাজ, শুধু এটাও একই। এখন এই দেন, দেনের সাথে একটা জায়গায় প্যাচ লাগান আপনারা, এই যে দেন টারে প্যাচ লাগায় ফেলান ভাই। এই দেন কিন্তু অ্যাডভার্ব, আর এই দেন কিন্তু কনজাংশন। এই দেন আর দেনে তফাৎ আছে। লেস্টের বাংলা তো আপনারা জানেন, লেস্টের বাংলা হচ্ছে নইলে, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের ঠাড়া মুখস্থ, সেটা হচ্ছে কি, যে লেস্টের পর শুড হয়, মনে রাখেন, শুড হয়, মাইটও হয়। নিবন্ধনের রিটেন আছে, নিবন্ধনের রিটেন আছে, এই জন্য নিবন্ধনটা একটু ভালো লাগে, কোনো সমস্যা নাই। অনেকে বিসিএস দিয়ে নন ক্যাডারে দশম গ্রেডে যায় না, দেখছেন না? তাহলে কথা হচ্ছে ওই দশম গ্রেড আর প্রাইমারি টিচারের দশম গ্রেড যদি দেওয়া হয়, তাহলে একটা ঝামেলা লাগবে। আমাদের কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু কিছু ঝামেলা আছে। যেমন আপনি যদি প্রাইমারি টিচারদের দশম গ্রেড দিয়ে দেন, তাহলে আমরা যে এখন নবম গ্রেড আছে, তাহলে আমাদের গ্রেড কি আপডেট করা লাগবে না? যারা আগে দশম গ্রেড ছিল এরা কি আপগ্রেড চাবে না? এরা ভেজাল লেগে যাবে। লিখা শেষ আপনাদের? একটু যা পড়ছেন 1 মিনিট আগে দেখেন, তখন তো আমরা 6 গ্রেড চাবো। সিরিয়াসলি 6 গ্রেড বা 7 গ্রেড তো আমাদের দাবি থাকবে তখন। এত টাকা সরকার করতে দিব দশম গ্রেড? হ্যাঁ, বিধবা ভাতা ঠিক ঠিকানা নাই, তারপরে প্রতিবন্ধী ভাতা ঠিক ঠিকানা নেই, আপনি আছেন। ভাই ওই টাকা পয়সার কথা হচ্ছে, আমি খুব কম মানুষকে দেখছি ফেয়ার জব পাইছে প্রাইমারিতে, খুব কম। আর যারা ফেয়ার জব পায় তারা প্রাইমারিতে থাকে না, কারণ তারা কোয়ালিফাইড আরেক জায়গায় চলে যায়। দিবে না? অ্যাজ আর অ্যাজ মানে হচ্ছে এই যে মতো বলে না, যে সে আমার মতো, সে আমার মতো লম্বা, এই যে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, এরকম বলেন না? এটা আবার আবেগের তার মি বললেন না ভাই, লাস্টে কিন্তু আই হয়, কারণ এটা শেষে আই এম একটা উজ্জ থাকে। কথা বুঝছেন? আবার বলেন না হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, শেষ। যা পড়ছেন দেখছেন ঠিকঠাক? আচ্ছা, এখন একটু আসেন আমরা চেঞ্জে যাই। আপনাদেরকে একটা জিনিস আগে চেনানো উচিত, তারপরে একটু আমার আস্তে আস্তে আগানো উচিত। ওকে, সাপোজ একটা বাংলা আমি লিখি, মানে সেটা বাক্য আমি লিখি, এই বাক্যে কোনো ভুল নাই, আমি বলে দিলাম আগে, যে সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসতে পারে নাই। এখানে একটু বিবেচনা যদি করেন, এখানে ক্লজ আছে 2টা। কোনটা কোনটা?
এই হি ওয়াজ ইল একটা অংশ, আর হি কুড নট কাম কি আরেকটা অংশ। মানে এটা একটা সাবজেক্ট ভার্বযুক্ত অংশ, আবার এটা কি একটা সাবজেক্ট ভার্বযুক্ত অংশ। আর কনজাংশনটা কে? কনজাংশন হচ্ছে সিন্স। এখন কথা হচ্ছে, যখন আপনারা ট্রান্সফরমেশন করবেন, মানে ট্রান্সফরমেশন করবেন না, ট্রান্সফরমেশন করার সময় একটা কথা মনে রাখবেন, প্রিন্সিপাল ক্লজের গায়ে হাত দেওয়া যাবে না। মানে প্রিন্সিপাল ক্লজকে আপনি গায়ে হাত দিতে পারবেন না, ওটা যেমন আছে তেমন থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনাকে একটু চেনা উচিত যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। মানে আপনাকে প্রিন্সিপাল ক্লজটা আগে চেনা লাগবে মূলত। যেমন দেখেন, সিন্স হি ওয়াজ ইল, এখানে একটা এটা ক্লজ, আবার এটাও কি ক্লজ না? প্রশ্ন হচ্ছে আমার, কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। সিস্টেমে একটা সহজ কথা মনে রাখেন, সাবঅর্ডিনেটিং কনজাংশনের ডান পাশে যে থাকবে তাকে বলা হবে সাবঅর্ডিনেটিং, আর যে বাকিটা থাকবে সেটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। আমার কথা কি বুঝতে পারছেন? সোজা কথা। এই কনজাংশনকে আশ্রয় করে বেঁচে থাকে কে? হি ওয়াজ ইলটা। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে বা ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকিটা কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ। যখন ট্রান্সফরমেশন করবেন তখন একটা কথা মনে রাখবেন, প্রিন্সিপাল ক্লজের গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে একটা নোট একটু ঠান্ডা মাথায় লিখেন তো আমার সাথে ভাই, যে নোট লিখবেন, ট্রান্সফরমেশন করার সময়, ট্রান্সফরমেশন করার সময় প্রিন্সিপাল ক্লজ অপরিবর্তিত থাকবে। ট্রান্সফরমেশন করার সময় প্রিন্সিপাল ক্লজ অপরিবর্তিত থাকবে। তাহলে চেঞ্জ হবে কোনটা? তাহলে হচ্ছে বদলাতে হবে বা ট্রান্সফরমেশন করতে হবে কোন অংশের বলেন তো? এক্স্যাক্টলি। তাহলে ট্রান্সফরমেশন করতে হবে সাবঅর্ডিনেট ক্লজের। সাবঅর্ডিনেট ক্লজ এর, সেটা আপনি এখন কমপ্লেক্স থেকে সিম্পলে যান আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যান, আপনি ভুলেও এই প্রিন্সিপাল ক্লজের গায়ে হাত দিবেন না। ভুলেও দিলে কিন্তু ধরাটা খাইছেন। স্যার কি জব করেন? জি ভাইয়া, আমি গরিবের একটা জব করি। লিখছেন? আচ্ছা, এই নোটটা ঠান্ডা মাথায় মনে রাখবেন, ঠান্ডা মাথায়। এটা ভুল করলে ঝামেলায় পড়বেন। লেখা শেষ? তাহলে মুছে দেই সবার। আমার খালি ঘুম ধরতেছে, দুনিয়ার ঘুম ধরতেছে আমার। হ্যাঁ, আগে তো তাও দেখা যেত। দূর কই এলাম। আসেন রুল 1। রুল 1-এ আসেন, হেডলাইন দেন খাতায়। রুল 1, বয়ে থাকেন না, বয়ে থাকেন না। দেখা বুঝতেছেন? হ্যাঁ, তা ঠিক। আরে সেরের সময় রান্না বান্না করে তারপর খাইছি, এই হচ্ছে প্যারা। কে? হ্যাঁ, মাঝে মধ্যে করি তো। রান্না বান্না করা কি পাপ নি ভাই? শুনেন, এটা হচ্ছে, আমি অন্যভাবে নিয়েন না। এই মেয়েরা ভাবেন ছেলেরা কিছু করে না, আর ছেলেরা ভাবেন মেয়েরা কিছু করে না। আসলে প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট কিছু অবদান আছে, তবে অবদানের ক্ষেত্র আছে। আপনাদের কাছে যেমন যেমন দেখেন, আমাদের কাছে রান্নাটা কঠিন কেন জানেন? আমরা অভ্যস্ত না। আপনি সিম্পল একটা জিনিস দেখেন, আমগো পিঁয়াজ কাটতে ধইরা চোখ দিয়ে অঝরে পানি বেরায়। আমাদের মায়েরা কিন্তু দেখবেন পিঁয়াজ কাটতে কাটতে বয়ে গেছে, ওদের কিন্তু ঝামেলা হয় না, কারণ ওটা অভ্যস্ত হয়ে গেছে। আমরা বাহিরে চলাফেরা করতে অভ্যস্ত, আপনার মেয়েরা কিন্তু অতটা অভ্যস্ত না। আমরা বাসে ঝুলতে পারি, যেটা প্রত্যেকটা মানুষের লিমিটেশন আছে, আছে না? আছে তো নাকি?
তাহলে কথা হচ্ছে ওই মানে কাউরে ছোট করে দেখার কোনো অপশন নেই। অনেকে দেখা যায় মায়ের অবদান মানে গ্লোরিফাই করতে গিয়ে যেটা হয় বাপরে ভুলা যায়, আবার বাপের অবদান গ্লোরিফাই করতে গেলে মায়ের অবদান ভুলা যায়। এখন দিবস আসে, মা দিবস, বাবা দিবস, যে যে দিবসে আসে তখন তার মানে আর কি মৌসুম চলে। সে যাই হোক, আসেন কমপ্লেক্স। আমি একটু 2-3টা রুলস আগে আপনাদের ডেমো দিছি লিখানোর জন্য। যদি কমপ্লেক্সে দো অথবা অল দো থাকে, কি থাকে, দো অথবা অল দো, তাহলে সিম্পলে কি জিনিস করবেন, সিম্পলে করবেন হচ্ছে আগে কি নিবেন, ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট। আবেগের তাড়নায় ডেসপাইটের সাথে একটা অফ বসায়েন না, অনেকে আছে কিন্তু ডেসপাইট অফ দিতে খুব মন চায়। তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্স গঠন হয় দো অল দো দ্বারা, মানে কমপ্লেক্সে দো অল দো থাকলে আপনার কাজ কি, এই দো অল দোটাকে উঠে দিবেন, উঠে দিয়ে বসাবেন কি ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট, তারপর বসাবেন পসেসিভ অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে এই কার পসেসিভ অ্যাডজেক্টিভ, যদি সাবজেক্ট হিসেবে থাকে হি, তাহলে হি এর পসেসিভ কি, কামগো, আচ্ছা হি এর পসেসিভ কি হিজ, শি এর পসেসিভ কি হার, দের পসেসিভ কি দে, হ্যাঁ দেয়ার, দেম না, প্রোনাউন কিন্তু পড়ছেন আপনারা, সরে প্যাচ লাগায় না আবার। টপিকুল ভাই বলছেন মেয়েদেরকে কৃষি ক্ষেত্রে কাজ করাতে পারবে কি? ভাই মেয়েদের কৃষিতে প্রচুর অবদান আছে, প্রচুর। আপনারা তো জেনে অবাক হবেন বাংলাদেশের মানে কৃষি ক্ষেত্রে মেয়েদের অবদানই বেশি। আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, এই ধান মারাই, আমরা খালি ধানটা কাইটে আনি, এই মারাই থেকে সেদ্ধ শুকানো পর্যন্ত সব নারীরা করে বেশিরভাগ। আসেন তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে আপনি বসাবেন কি ভার্বের সাথে কি আইএনজি। তাহলে কথা হচ্ছে ভার্বের সাথে আইএনজি মানে কি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসাবেন, বাকি যা আছে তাই দেখেন ডট ডট দেওয়া আছে না, বাকি যা আছে নকল করবেন, মানে তাই বসাবেন। যে আমরা উদাহরণে আসবো। আর কম্পাউন্ডে কি করবেন, কম্পাউন্ডার হচ্ছে এই আগে একটা সাবজেক্ট ভার্ব নিবেন আর বাটের পরে আর একটা সাবজেক্ট ভার্ব নিবেন, মাঝখানে বসায় দিবেন। মনে রাখবেন এই ফ্যান বয়েজ সবসময় বাক্যের মাঝে বসে, ফ্যান বয়েজ সবসময় বাক্যের কোথায় বসবে, মাঝে, মানে আগে একটা সাবজেক্ট ভার্ব পরে কি আর একটা সাবজেক্ট ভার্ব, এটুকু যেন মনে থাকে। আবারও বলি, দো অলদো থাকলে বসাবেন কি ইনস্পাইট অথবা কি ডেসপাইট, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ, হি থাকলে হিজ, যদি থাকে যে যদি থাকে আমার কথা দীপ্ত, তাহলে কি বসাবেন দীপ্তোস, না তখন হচ্ছে হিজ বসায় নিবেন। যদি আপনাদের সামনে থেকে হাসিনা আপা, তাহলে কি বসাবেন বলেন, এবার মানুষ হলো কবি থেকে, যাই হোক আমি ইটস বসাইতাম হোয়াট এভার। আর হচ্ছে কম্পাউন্ডে কি করবেন, বাট, মানে বাট আগে একটা সাবজেক্ট ভার্ব নিবেন আর বাটের পরে আবার আর একটা সাবজেক্ট ভার্ব নিবেন। এক কথায় ফ্যান বয়েজ সবসময় বাক্যের মাঝে বসে, ফ্যান বয়েজ বাক্যের সবসময় কোথায় বসে, মাঝে। আর এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, এরা বাক্যের শুরুতেও থাকতে পারে আবার কি মাঝেও থাকতে পারে, আপনারা যে যেভাবে থাকবে ওভাবে বসায় দিবেন। উদাহরণে আসেন একটু ক্লিয়ার হবেন। লিখা শেষ এটা, ওকে। আপনাদের আমি স্লাইড দিয়ে দেবো, এটা আপনারা চাইলে নাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমি স্লাইড এখন বলে দিচ্ছি, এই স্লাইডটা দিয়ে দিন, এইটা গ্রুপে দেয়া আছে স্লাইড, দিয়ে দেন, কারণ এখানে কিছু নতুন কিছু লিখে না, আমি লিখে দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ দিয়ে দিছি, আমি বলে দিছি অলরেডি। আসেন, দো হি ওয়ার্কড হার্ড হি স্টিল ফেইলড টু পাস দ্য এক্সাম। বাক্য দেখে ভয় পাবেন না, প্রথম কাজ এইটা, বাক্য দেখে ভয় পাওয়া যাবে না। দেখেন এখানে এক দো আছে না, কিচ্ছু এখানে কথা বুঝছেন। আগে আমরা কম্পাউন্ড করব তাই না, তাহলে আগে দুটো ক্লজকে আলাদা করে নেন। হি ওয়ার্ক ভেরি হার্ড একটা অংশ, আর হি স্টিল ফেইল টু পাস দ্য এক্সাম এটা কি আরেকটা অংশ। আমি যখন শুরুতে একটু বলি যে কোনটাকে চেঞ্জ করা যায় না, প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে কথা হচ্ছে এই বাক্যের মধ্যে দুটা কনজাংশন না, তাহলে এই কনজাংশনের পরের অংশটা কোন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশটা কি, আচ্ছা আপনি চেঞ্জ করবেন না কোনটাকে, তাহলে প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপালের জায়গায় রাখা দেন, রাখছেন তো। আচ্ছা এখন আসেন, আমরা গঠন করতেছি কি কম্পাউন্ড, তাহলে দো অলদো থাকলে কি বসান লাগে মাঝখানে, বাট, তাহলে বাটের পর তো কি বসাচ্ছি আমরা
হি স্টিল ফেল টু পাস দ্য এক্সাম, তাহলে বাটের আগে কি বসাবেন? বসান এই দোটাকে উঠে দেন, তাহলে সাবজেক্ট ভার্ব কোনটা? হি ওয়ার্কড হার্ড, ওই আর কি যা আছে তাই। হি ওয়ার্কড ভেরি হার্ড বাট হি স্টিল ফেল টু পাস দ্য এক্সাম। কথা কি বুঝতে পারছেন? মানে দোটাকে উঠে দিলেন, দুটা ক্লজকে দুই পাশে আলাদা করে নিবেন, মাঝখানে বাট বসায় দিবেন, কাজ শেষ। এই জন্য কম্পাউন্ডটা ইজি না, কম্পাউন্ড আসে না। মানে দো অলদো থাকলে সেটা কম্পাউন্ডে আসে না, আসে কোনটা জানেন? সিম্পলেরটা আসে। আসেন সিম্পলটা প্যারা দেয় বেশি। আবার আসেন দেখেন বাক্যটাকে আবার একটু ভেঙে দিই, তাহলে এখানে কনজাংশন কোনটা ভাই? দো। তাহলে আপনার কাজ কি? এই দো অলদোর বদলে কাকে বসাবেন? ইনস্পাইট অফ অথবা কি? আমি ডেসপাইটটা নেই, কারণ ডেসপাইটটা শুনতে আপনাদের খারাপ লাগে, এই জন্য আমার এটা ভালো লাগে। ডেসপাইট আগে নিলাম। এখন আসেন সাবজেক্ট কোনটা? এখানেও সাবজেক্ট কোনটা? তাহলে সাবজেক্ট তো সেম নাকি? তাহলে হি এর পজিটিভ কি বসাইছেন? হিজ। তাহলে ডেসপাইট হিজ। এখন আসেন পজিটিভের পর কি বসান লাগে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে ভার্ব কোনটা? ওয়ার্কের সাথে আইএনজি যোগ করলে কি হয়? ওয়ার্কিং। তাহলে দো এর কাজ শেষ, হি এর কাজ শেষ, ওয়ার্কিং এর কাজ শেষ। দেখেন টিক চিহ্ন দিয়ে দিয়ে আগাইছি আমি। এরপরে আসেন কি আছে? কপি মারেন। ভেরি হার্ড, কমা মিস করেন না, হি স্টিল ফেল টু পাস দ্য এক্সাম। ডান। স্টেপ বাই স্টেপ বুঝছেন? আপনি চাইলে এখানে ডেসপাইটের জায়গায় ইনস্পাইট অফও দিতে পারতেন, কোনো ভুল হবে না। এখানে ফরমাল ইনফরমাল কোনো কথা নেই, শুনতে ভাল লাগে আর খারাপ লাগে নিয়ে কথা। এই যে আরেকজন ছন্দ লিখছে, দো অল দো কাট, মাঝে বসা বাট হয়ে গেল কম্পাউন্ড। হাসনা হেনা স্যার ডেসপাইট কোথায় পাইলেন? আপনি কোন জগৎ থেকে আসিলেন আপু? মানে মাত্র কি জয়েন করেছেন? আল্লাহ রে, কিছুক্ষণ পর তো আপনি বলবেন স্যার আপনি কোথা থেকে আসলেন, আপনি তো ছিলেন না এতক্ষণ। নেক্সট আসেন কম্পাউন্ডে। এই যে আবার দেখেন একই সিস্টেম, ভেঙে দেন। এখানে কনজাংশন কোনটা? এর আগে একটা ক্লজ, এর কি পরে আরেকটা ক্লজ নিছেন। এখন আসেন দুটোটা তুলে দিবেন, আপনার মাঝখানে বার দো আছে না, তাহলে ওই পরের জায়গায় জাস্ট বারটা লিখে দেন। আপনি কিন্তু বাক্যটাকে ঘুরেও নিতে পারবেন, আপনি চাইলে পরবর্তী অংশটা আগে আনতে পারেন। দ্য ওয়েদার ওয়াজ অ্যাডভার্স ফর আস বাট উই ওয়েন্ট আউটসাইড, বাট উই ওয়েন্ট আউটসাইড, অথবা উই ওয়েন্ট আউটসাইড বাট দ্য ওয়েদার ওয়াজ অ্যাডভার্স ফর আস। মানে এই দো অলদো থাকলে কম্পাউন্ডটা আসে না বললেই চলে, আসে না বললেই চলে, কিন্তু আসে হচ্ছে কোনটা? সিম্পল। তাহলে এটাতে আসেন পরেরটাতে সিম্পল। দেখেন তো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা ভাই? এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এই উই ওয়েন্ট আউটসাইড, দোটা কি কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ডান পাশেরটা। আপনার কাজ কি? গায়ে হাত দেওয়া যাবে না কার? প্রিন্সিপালের। তাহলে এটা বাদ, অর্থাৎ সিম্পল যখন করব আমরা উই ওয়েন্ট আউটসাইড, উই ওয়েন্ট আউটসাইডের জায়গায় রাখা দিই। রাখেন আমার মতো, আগে এইটুকু আসেন, কারণ প্রিন্সিপাল ক্লজ গায়ে হাত দেওয়া যাচ্ছে না, ওই অবস্থায় রেখে দেন। দিছেন? এখন আসেন দো অলদো থাকলে আমরা কি বসাই? ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। আপনি চাইলে যেটা মন চায়, গতবার ডেসপাইট নিচ্ছে বা ইনস্পাইট অফ নেন। তাহলে ইন স্পাইট অফ। দেখেন তো দো এর কাজ শেষ না আমাদের, দো এর বদলে কাকে বসাইছি? ইনস্পাইট অফ। এখন একটু ঝামেলা লাগছে, ঝামেলাটা হচ্ছে এখানে উই থাকলে না আওয়ার দিতাম, কিন্তু এখানে সাবজেক্ট কে? আচ্ছা দেখেন তো দা ওয়েদার কি কোনো ইয়ে আছে, পজিটিভ কিছু আছে? তখন কি বসান লাগে? যেটা সাবজেক্ট সেটা বসাই দিতে হয়। মানে এক কথায় সাবজেক্ট একই হলে পজিটিভ বসানো যায়, কিন্তু সাবজেক্ট আলাদা হলে সাবজেক্ট বজায় রাখতে হয়। আবারও বলতেছি, সাবজেক্ট যদি একই হয় তাহলে আপনি পজিটিভ বসাইতে পারেন, কিন্তু সাবজেক্ট যখন আলাদা হয়ে যায়
তখন যে সাবজেক্ট সেটা বজায় রাখবেন, যে সাবজেক্ট সেটা বজায় রাখবেন। এবং দেখেন দা ওয়েদার কি কোনো পজিটিভ আছে? দৃশ্যত কিন্তু নাই। হিয়ার ছিল হিজ, শিট ছিল কি হার, দের ছিল দেয়ার, কিন্তু যেহেতু দা ওয়েদারের নাই তাহলে দা ওয়েদারের জায়গায় বজায় রাখেন। এখন আসেন তাহলে ইনস্পাইট অফ গেল, সাবজেক্ট বসে গেল। এখন আসেন ভার্বের সাথে কি দেব? আইএনজি। এখন বলেন ওয়াজের সাথে আইএনজি দিলে কি হয়? এখন কথা হচ্ছে আবেগের কারণে ওয়াজিং মাইরেন না, হবে কি বিং, যা আছে তাই। এখন অ্যাডভার্স ফর আস, in spite of the weather being adverse for us. In spite of কি কম্পাউন্ডে বসে না সিম্পলে বসে? আপনি কোন কি করছি? কম্পাউন্ড তো মুছে দিছি। আপনার কাজকে দুয়ের জায়গায় বাদ বসানো। না আমি ওয়াজিং দেখছি তো একটা সময়। এই যে ওয়ার্ক দেখতেছেন না, আমি লাইফে এটাও দেখছি, ওরা এরকম লিখছে ওয়ার্ক ডিং। ঠিক আছে, আমি ওয়ার্ড দেখে না মানে শব্দটা দেখে পুরো আসমানতে পড়ছে, এটা এটা কই থেকে আইলো। আমি পড়তেছি ওয়ার্কডিং, ওয়ার্কডিং মানে কি রে ভাই? পরে দেখলাম যে না, এসলে আসলে না বুঝে ইডির সাথে আইনজি মেরে দিছে। বিং কেন স্যার? আচ্ছা ভাই দেখেন তো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই সবগুলো কি বি ভার্ব না? সবগুলো কি বি ভার্ব। তাহলে বেস ফর্মের সাথে আইএনজি বসাইতে হয়। কখনো কি অ্যামিং দেখছেন, ইজিং দেখছেন? দেখেন নাই। দেখছেন কি বিইং? কারণ যে সবগুলো ভার্বের ভিত্তিকে বি, তাহলে বির সাথে যোগ করবেন আইএনজি। লেখা শেষ? হ্যাঁ না, কারণ কনজাংশন মাঝে বসলে তো কমা লাগে না। একটা এক্সট্রা নোট ছোট্ট করে লিখবেন আমার সাথে। এই নোটটা ঠান্ডা মাথা লিখেন। দুই ক্লজের সাবজেক্ট একই হলে পসেসিভ অ্যাডজেক্টিভ করা যাবে। দেখেন যেটা নিয়ে কনফিউশন ছিল আপনাদের, দুই ক্লজের সাবজেক্ট একই হলে পসেসিভ অ্যাডজেক্টিভ করা যাবে। ওই যে সাবজেক্ট এখানে কি হি, এখানে সাবজেক্ট, এখানেও কি হি সাবজেক্ট সেম, কিন্তু এখানে সাবজেক্ট উই, এখানে সাবজেক্ট কে দা ওয়েদার, এটা কি সেম? সেম না। তার মানে কিন্তু সাবজেক্ট আলাদা হলে সাবজেক্ট বজায় রাখতে হবে। একজন ভাই প্রশ্ন করছিলেন ইট বসানো যাবে কিনা। না, সাবজেক্ট আলাদা হলে নতুন করে ইট আর বসানো যাবে না। কম্পাউন্ডটা আরেকবার ভাই, কম্পাউন্ড একটা সহজ কাজ। এখানে দোটাকে তুলে দিবেন, মাঝখানে বাট বসায় দিবেন, সামনে যা আছে তাই, পরে যা আছে তাই। উই ওয়েন্ট আউটসাইড বাট দ্য ওয়েদার ওয়াজ অ্যাডভার্স ফর আস, এটা হচ্ছে কম্পাউন্ড। এসি কি চলে না বন্ধ? এটা কি বুঝছেন ভাই যে কখন পজিটিভ হবে আর কখন হবে না? সাবজেক্ট সেম হলে পজিটিভ দেওয়া যাবে, কিন্তু সাবজেক্ট আলাদা হলে পজিটিভ দেওয়ার কোনো সুযোগ আর আপনার হাতে নাই। একটু বলেন তো রুল 1 ক্লিয়ার কিনা সবাই? ওকে, ক্লাস তো রেকর্ড থাকে ভাই। রুল 2 তে আসেন। রুল 2 আসেন, একই স্টাইলে আসেন। দেখেন তো সিন্স আস বিকজ এর তিনটা অর্থ সেম। আগে দেখেন, যদি বিকজ থাকে, যদি কি থাকে বিকজ, তাহলে আপনি যখন সিম্পল করবেন তখন বিকজ এর পরিবর্তে কাকে বসাবেন বলেন? বিকজ অফ। তারপর একইভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি।
আবারও বলি, বিকজ থাকলে বিকজ অফ পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন কিছু কিছু মাঝে মধ্যে বিটলামি কোশ্চেন করে, একটা কথা বলে রাখি, যেমন বিকজ অফ, এই বিকজ অফ মানেও যা, মনে রাখেন ডিউ টু মানেও তা। বিকজ অফ না থেকে ডিউ টু থাকতে পারে, এই জায়গায় বিকজ অফ এর জায়গায় ওরা দিতেই পারে আপনাকে ডিউ টু, সমস্যা কি? ডিউ টু মানে যা, বিকজ অফ মানে যা। আরো বলে রাখি, ওয়িং টু মানেও তাই। হ্যাঁ, চেঞ্জ আসতে পারে, সমস্যা নাই। আর এখন যে রকমের পরিস্থিতি দেশের, সেটা হচ্ছে পরীক্ষা যেহেতু অফ রাখছে, হচ্ছে না কিন্তু পরীক্ষা শুরু হলে একসাথে হবে, আর সম্ভবত পরীক্ষা পদ্ধতি বদলাইলেও বদলাইতে পারে, কারণ এখন প্রশ্ন হয়ে গেছে সিলেবাস বহির্ভূত, মানে হামারা মার্জি, যেমন ইচ্ছা তেমন কোশ্চেন করব। ওই যেটা ছোটবেলায় দেখছে না, যেমন খুশি তেমন সাজো, এখন এরা হচ্ছে একই প্যাটার্ন, যেমন ইচ্ছা তেমন প্রশ্ন। তাহলে বিকজ থাকলে কি বসাবেন? বিকজ অফ, অথবা কি ডিউ টু, অথবা ওয়িং টু, একই নিয়ম। তারপর কি বসাবেন? পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে ভার্বের সাথে আইএনজি, বাকি যা আছে তাই। আর কম্পাউন্ডের কাজ কি? দুটা ক্লজকে আলাদা করে মাঝখানে কাকে বসাবেন? এন্ড। মাঝখানে আলাদা করে কি বসাবেন? জাস্ট এন্ড। নেক্সট আসেন, যদি সিন্স আর অ্যাজ থাকে, সিন্স আর অ্যাজ থাকলেও বিকজ অফ দ্বারা করা যায়, কিন্তু মাঝে মধ্যে সেটা নাও থাকতে পারে, ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি বসাবেন সরাসরি। মানে এই যে বিকজ থাকলে বিকজ অফ দেওয়া লাগতেছে না, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ তার ভার্বের সাথে আইএনজি। কিন্তু যদি সাবজেক্ট ইয়া থাকে, ভার্বের সাথে আইএনজি সরাসরি বসানো যায় সিন্স আর অ্যাজ থাকলে। আর কম্পাউন্ডে একই নিয়ম, এন্ড। আগে আপনারা ছকটা ঠান্ডা মাথায় দেখেন। আর এটা কিন্তু ভাই, সেটা হচ্ছে আলাদা আলাদা নিয়ম না, আপনারা হয়তো আলাদা পড়ছেন, একবার পড়ছেন কমপ্লেক্স থেকে সিম্পল, একবার পড়ছেন সিম্পল থেকে কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, ঘুরে ঘুরে পড়ছেন না। এই বক্সটা হচ্ছে ওই জন্যই দেওয়া, একটার মধ্যে তিনটা হয়ে গেছে। সিনসাস বিকজ থাকলে কম্পাউন্ডে অ্যান্ড বসে, সিনসাস বিকজ থাকলে সিম্পলে কি বসে? বিকজ অফ বসতে পারে, ডিউ টু বসতে পারে, আবার কি ওয়িং টু বসতে পারে। মিনিং বললে ভালো হয়। আচ্ছা, বিকজ মানে কি? কারণ। আর বিকজ অফ মানে কি? কোনো কিছুর কারণে। ডিউ টু মানেও কি? কারণে। ওয়িং টু মানেও কিন্তু কারণে। উদাহরণ আমি একটা আসুক, আমি বাংলা সহ বলতেছি আপনাকে। দেশের অবস্থা সুবিধার না সোনিয়া ভাইয়া, দেশের অবস্থা সুবিধার না, মানে মনে হইতেছে সুবিধার। আপনারা গত কয়েকদিনে তো ঘটনা প্রবাহ আপনারা খুব ভালো করেই জানেন, তাই না? সরকার নিজেই টালমাটাল অবস্থা, আর পরীক্ষা কি নিবে এখন? আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এখন যে সার্কুলার গুলো হয়েছে, এই পরীক্ষা না হওয়া বেটার। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাগুলো হয়, সাংবিধানিক উপায়ে পরে সেগুলোকে বাতিল করার অধিকার সরকার সংরক্ষণ করে। আমার কথা বুঝতে পারছেন? মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরীক্ষা বা সার্কুলার গুলো হবে, এগুলা পরবর্তীতে চাইলে যে কোনো সরকার লিগ্যাল ওয়েতে সেটা বাতিল করার অধিকার রাখে। মানে সিস্টেম আছে, মানে আইনের একটা ফাঁক আছে। তো আপনার নির্বাচিত সরকার আসুক, তারপর হচ্ছে যদি পরীক্ষা হয় তাহলে দিতে পারবেন। আর একটা জিনিস দেখেন, জুন মাসে কি বাজেট হয় না আমাদের? তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে বাজেট গুলো দেওয়া হয়, বাজেট গুলো স্টেবল না। বাজেট গুলো তো ধরা হয় সব মানুষের বেতন সহ, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কত হবে সব মিলিয়ে তো ধরা হয় না। তো এখন ওই বাজেট যদি তারা স্টেবিলিটি না দিতে পারে, তাহলে হয়ে লাভ কি? ভাই সানাউল্লাহ ভাই, প্রিন্সিপাল ক্লজ চেনার উপায় কি? আচ্ছা, ওই যে বললাম যে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, বাকি যেটা থাকবে সেটা প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ হ্যাঁ, কোনো ক্লজের সাথে এক্সট্রা কিছু নাই। এটা কি লেখা শেষ আপনাদের? তাহলে একটু নিয়মে আসেন, উদাহরণে আসেন। বিকজ হি ওয়াজ আনএবল টু ওয়াক অ্যালোন, বাংলা সহ চাইছিল না? বাংলা সহ বলি। বিকজ মানে কি? কারণ।
বিকজ হি ওয়াজ আনএবল টু ওয়াক অ্যালোন, যেহেতু সে একা হাঁটতে পারতেছে না, তার কারণ হচ্ছে হি কল ফর হেল্প, এবং সেই জন্য সে কি করলো, সাহায্য চাইলো। এখন এই যে বাংলাটা, হি কল ফর এ হেল্প, সে সাহায্যের আবেদন করলো কারণ সে একা হাঁটতে পারে না, তার মানে কি সে সাহায্যের আবেদন করছে তার একা না হাঁটতে পারার কারণে। তাহলে কারণ বলতে বিকজ বোঝায়, কিন্তু কারণে বলতে বিকজ অফ আনতে হয়, এটাই হচ্ছে বাংলা। আবারও আসেন বাক্যটাকে ভাঙি। এই বাক্যটার মধ্যে ক্লজ মানে কনজাংশন কোনটা, বিকজ। শুরুতে লিখে দিয়েছিলাম কনজাংশন গুলো, মনে আছে আপনাদের? তাহলে বিকজটা হচ্ছে একটা কনজাংশন, হি ওয়াজ আনএবল টু ওয়াক অ্যালোন এটা একটা ক্লজ, আর হি কল ফর হেল্প আর একটা ক্লজ না? বলেন তো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ? এই কনজাংশনের পরে বা ডান পাশে যেটা থাকবে সেটা কি হবে, সাবঅর্ডিনেট, আর বাকিটা কি প্রিন্সিপাল। আর প্রিন্সিপাল বানান পি এল ই না পি এল। ওকে, ওই যে অনেকে পি এল ই দিয়ে লিখতেছেন, ভাই পি এল ই বলতে নীতি বোঝায়, আমি কি আপনাদের নীতি পড়াই? আসেন তাহলে এখন কম্পাউন্ডের সিস্টেম একই অবস্থা, দুটা ক্লজকে আলাদা করে দেন, মাঝখানে কাকে বসাবেন, এন্ড বসাবেন। তাহলে আপনি বিকজটাকে তুলে দেন, দিলাম। এখানে কি আছে, কি আছে বলেন, হি ওয়াজ আনএবল টু ওয়াক অ্যালোন, মাঝখানে কাকে বসাবেন, এন্ড, আর হি কল্ড ফর আ হেল্প, শেষ। এরে ভাই আবেদন তো করবেন রে ভাই, কি একটা অবস্থা, আবেদন করবেন। কিন্তু আপনি আমি পরীক্ষা হোক সমস্যা নেই, নিয়োগ যেন এখন না দেয়, নিয়োগ পরে দিক না, এটা কিছু ঝামেলা আছে, কিছু ঝামেলা আছে। আমার আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি রাজনীতিতে কখনই ইনভলভ ছিলাম না, তবু আমার 1.5 দিন জেলে থাকা লাগছে। 1.5 দিন আমার এই যে আন্দোলনের মধ্যে, 1.5 দিন মানে হচ্ছে প্রায় এটা হচ্ছে 37 থেকে 38 ঘন্টার মতো হিসাব করলে যেটা দাঁড়াবে। তা আমার এখন প্রত্যেকটা স্টেটমেন্ট বা মানুষের কথার মধ্যে না রাজনৈতিক গন্ধ পাই। যেমন কয়দিন আগে একটা জিনিস দেখেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমাদের এই যে একদম সমন্বয় সার্ভিস আলম, আমি সার্ভিস আলম ভুলে বলে ফেলি, যাই হোক, সেটা কথা বলছে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। খেয়াল করছেন এই কথাটা, কি খেয়াল করছেন? আচ্ছা, যে হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তার মানে কি জানেন, সে ততদিনে দলটা গুছায় নিবে, তারপর সে নির্বাচনে নামবে। মানে এখন ভোট করলে সে যে জিতবে না এটা সে খুব ভালো করেই জানে। সব ব্যাটারা হচ্ছে নিজের স্বার্থে কাজ করে। আর এই যে এত কিছু ঘটে যাচ্ছে দেশের মধ্যে, কোন সমন্বয় গেছে কোন সমন্বয়, কোন বিচার দেখছেন? তাহলে কথা হচ্ছে সব শালারা বাটপার, সোজা হিসাব, অন্যভাবে নিয়েন না। এক্স্যাক্টলি, সবাই নিজের চিন্তায় আছে। স্যার যারা রাজনীতি না করে তাদেরকে বেশি ভয় পায়, কি জানি ভাই। আসেন সিম্পলে আসেন, আবার এক এক করে আসেন ভাই। বিকজ থাকলে কি বসাবেন বলেন? এই বিকজ থাকলে বসাবেন কি? তাহলে একটা হচ্ছে সিম্পলে বিকজ অফ লেখা দিই। দেখেন বিকজের কাজ শেষ। আপনি চাইলে ডিউ টু লিখতে পারবেন, চাইলে হচ্ছে আপনি ওয়িং টু লিখতে পারবেন, সমস্যা নাই। সাবজেক্ট সেম না আলাদা? সাবজেক্ট সেম, তার মানে কি হি এর পরিবর্তে কি বসান যায়, হিজ। তাহলে হি এর কাজ শেষ। এখন আসেন যে ওয়াজ, এই ওয়াজের সাথে আইন যোগ করলে কি হবে বলেন? ওয়াজিং না, বিইং। তাহলে দেখেন ওয়াজের কাজও শেষ, বাকি যা আছে তাই সব কপি করেন। unable to walk alone, he called for a help. স্যার কালীগঞ্জ কোথায় আছেন? এখন তো আছে মিরপুরে, কালীগঞ্জ হচ্ছে সোনালী ব্যাংকে। আপনি ওই যে ব্যাংকের মোড় একটা আছে, ঠিক আছে, ওই ব্যাংকের মোড়ে আসলে সোনালী ব্যাংক পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমা কি কোথাও কিছু বলছি? কমা যে অবস্থায় আছে, কমার গায়ে হাত দেওয়ার দরকার নেই, কারণ কমা দেখতে ছোট হলেও ঝাল অনেক বেশি। ক্যাপসিকামে ঝাল নাই তো, ক্যাপসিকাম একটু ঝাঝালো কিন্তু ঝাল না। বোম্বাই মরিচ, এই মুন্সিগঞ্জের যারা আছেন বা বিক্রমপুরের যারা আছেন, আপনাদের এলাকায় হচ্ছে ওই যে ওদের ওদিকে অনেক বোম্বাই মরিচ ইয়া হয়, পাওয়া যায়।
মুন্সিগঞ্জ বা বিক্রমপুরের দিকে। আচ্ছা, লেখা শেষ ভাই? আগে বলেন এটা বুঝছেন কিনা, ক্লিয়ার? আবার আসেন নেক্সটে। এখানে কি আছে? পরের বাক্যে আসেন, সিন্স দ্য প্রাইস অফ ডেইলি প্রোডাক্টস ইজ হাই। তার মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জিনিসপাতি অনেক দাম যেহেতু বেশি, সেজন্য কি হচ্ছে? দ্য পুয়ার আর সাফারিং। তার মানে গরিবেরা সাফার করতেছে কিসের জন্য? দাম বেশি হওয়ার কারণে, এই তো। আচ্ছা, কমা কি ভাই? কমা কমার জায়গায় থাকবে ভাই। আমি বলটু ওয়াক অ্যালোন, কমা দেন, কমা তারপরে লিখেন হি কল ফর এ হেল্প। আমি কমা নিয়ে কোনো কথা বলি নাই, ঠিক আছে? ক্লাসের শুরুতে কমান্ড সেমিকোলন দেখায় আপনারা সিরিয়াস হয়ে গেছেন। নেক্সট আসেন কম্পাউন্ডে। তাহলে হচ্ছে দুইটা ক্লজকে আলাদা করে নিছি। কোনটা কোনটা? এই হচ্ছে কমার আগে একটা ক্লজ, কমার পরে আরেকটা ক্লজ। আপনার কাজ কি? কম্পাউন্ড করার সময় সিন্সটাকে উঠায় দিবেন, দুই ক্লজের মাঝখানে কাকে বসাবেন? এন্ড। তাহলে হচ্ছে দ্য প্রাইস অফ ডেইলি প্রোডাক্টস ইজ হাই, মাঝখানে কাকে বসাচ্ছেন? এন্ড দ্য পুয়ার আর সাফারিং। ডান। এটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডটা ইজি, এই জন্য আসতে চায় না কম্পাউন্ড, বা দিতে চায় না। আচ্ছা, কম্পাউন্ডটা আবার বলেন। শফিক ভাই, আপনি কি শুরু থেকে ক্লাস করতেছেন? শুরু থেকে যদি ক্লাসটা করেন তাহলে বুঝবেন। ক্লাস কতক্ষণ চলবে? ক্লাসে শুরু হলে কে বললে ভাই? শুনেন, আপনাদের একটা কথা বলি, অনলাইনে যারা আছেন অন্যভাবে নিয়েন না। আমি চাইলে আপনাকে হচ্ছে রুলস 7টা বা 8টা, আমি চাইলে আপনাকে গোটা 20-25টা কোশ্চেন নিয়ে আসতে পারতাম। কোশ্চেন আনে টানা সলভ করে ক্লাস শেষ। তাতে কি শিখতেন কিছু? বেসিক কিন্তু কিছু বলতাম না। এই যে আপনাকে ক্লজ ভাগ করে বলতেছি যে কোথায় কোনটা হবে, কোনটা বাদ দিয়ে কি তুলে দিবেন, এই নিয়মগুলো তো আপনার কাজে লাগবে। কোশ্চেন সলভ তো আপনি করতে পারবেন, এই জন্য আমার ক্লাসে টাইম বেশি লাগে। নেক্সটে আসেন সিম্পলে। সিম্পলে একইভাবে করতে থাকেন এক কাজ। সিন্সের পরিবর্তে কাকে বসাবেন? যেহেতু সাবজেক্ট কি এখানে এক না আলাদা? দা পুয়ার একটা, দা প্রোডাক্টস একটা, মানে সাবজেক্ট আলাদা। তার মানে কথা হচ্ছে আপনি সিন্স থাকলে বিকজ অফ বসাইতে পারেন, ডিউ টু বসাইতে পারেন। এখন বলুন কোনটা বসাইতে মন চাইতেছে আপনার? মানে ডিউ টু দ্বারা করতে ইচ্ছা করতেছে? তাহলে আসেন করাই, লিখেন ডিউ টু। তাহলে সিন্সের কাজ কিন্তু শেষ। সিন্সের কাজ শেষ না? ডিউ টু। আসেন সাবজেক্ট এখানে কোনটা? দা প্রাইস। তাহলে দা প্রাইসের জন্য দা প্রাইস বজায় রাখবেন, কারণ সাবজেক্ট আলাদা হলে সেটাকে সাবজেক্ট বজায় রাখতে হয় বলছিলাম। তাহলে সাবজেক্টেরও কাজ শেষ। এখন সাবজেক্ট কি শুধু প্রাইস নাকি দা প্রাইস অফ ডেইলি প্রোডাক্টস? তাহলে দা প্রাইস অফ ডেইলি প্রোডাক্টস, ডিউ টু দ্য প্রাইস অফ ডেইলি প্রোডাক্টস। এখন আসেন ভার্ব কোনটা? ইজ। ইজের সাথে আইনজি দিলে কি হয়? ইজিং হয় না? হয় কি? বিইং। তাহলে এই যে বিইং দিছি, মানে ইজের কাজ শেষ। হাই হাইয়ের জায়গায় রেখে দেন, কমা কমার জায়গায় রেখে দেন, আর পরে যা আছে তা তো আপনার কাজ কি? নকল করা। তাহলে দা পুয়ার আর সাফারিং, কারণ এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লোজ, আর প্রিন্সিপাল ক্লোজের গায়ে হাত দেওয়া যাবে না। এখন বলেন তো রুল 2 ক্লিয়ার কিনা? রুল 2 ফুল ক্লিয়ার আপনারা? তাহলে একটা সলভ আমাকে করে দেন তো। মানে একটা কোশ্চেন আমি দিই, র্যান্ডম কোশ্চেন মাথায় আসলো তাই দিতেছি।
আপনারা মাঝে মধ্যে বলেন না আর্থিক সমস্যার কারণে কিছু কিনতে পারলাম না, তাহলে ডিউ টু হ্যাভিং ফাইন্যান্সিয়াল প্রবলেম আই কুড নট বাই দিস। এটা হচ্ছে সিম্পলে আছে, তাতে কি কোনো সন্দেহ আছে? এটাকে একটু কমপ্লেক্স করে দিবেন, মানে উল্টাটা করবেন। সিন্স থাকলে আইএনজি হবে, সেটা হচ্ছে শুধুমাত্র কি ক্ষেত্রে? যদি সাবজেক্ট সেম হয়। ডিউ টুর জায়গায় বিকজ অফ হ্যাঁ হবে ভাই, কোনো সমস্যা নাই, ওয়িং টু দিলেও হবে। এটার কমপ্লেক্সটা করবেন, আপনারা লিখে দেন কমেন্টে। ডিউ টু হ্যাভিং ফাইন্যান্সিয়াল প্রবলেম আই কুড নট বাই দিস। টেন্স খেয়াল করেন, সোহেল রানা ভাই টেন্স খেয়াল করতে বলছিলাম। এক এক করে আবার ভাঙেন। ডিউ টু থাকলে কি হয়? বিকজ করা যায়, সিন্স করা যায়, অ্যাজ করা যায়। এতক্ষণ অ্যাজ দিয়ে তো কোনো কিছু দেখেন না, তাহলে অ্যাজ দেখেন এখন। এটা কি কনজাংশন না? কনজাংশনের পর কি সাবজেক্ট বসাবেন না? সাবজেক্ট তো নাই, এটা কি? প্রবলেমটা কার? মানে কিনতে পারে নাই কে? আমি। তাহলে প্রবলেমটা কার? আমারই তো। ও আপনি এখানে মাই খুঁজতেছেন? সাবজেক্ট না, এখানে আই আছে না। প্রবলেমটা আমি হচ্ছে ট্রিকি কোশ্চেন ইচ্ছা করে দিছি। একটু একটু বলেন যে হচ্ছে কিনতে পারতেছি না কে? আমি। তাহলে প্রবলেমটা কার? আমার না। তাহলে আপনি একটা অটোমেটিক আই চলে আসতেছে, তাহলে অ্যাজ আই। এখন কথা হচ্ছে হ্যাভিং করা আছে, তাহলে আইএনজি করা আছে, তাহলে আপনি কি বেস ফর্মে নিয়ে আসেন। তাহলে বেস ফর্ম কোনটা? এখানে কিন্তু হ্যাভ না, এখানে কি হবে? হ্যাড। কারণ কি? এই যে এই মহাশয় কুড। তাহলে কুড যখন থাকবে তখন কি আর হ্যাভ করা যাবে? তখন কি হ্যাড নিয়ে যাবেন, কারণ পাস্টের সাথে কখনো প্রেজেন্ট মিক্স করা যায় না। আপনারা ম্যাক্সিমাম মানুষ কয়েকজন দেখলাম এই ভুলটাই করছেন, এই যে আই হ্যাভ লিখছেন, হ্যাভ না ভাইয়া। বিকজ করা যায়, এখানে সিন্স বিকজ তিনটাই করা যায়। তাহলে অ্যাজ আই হ্যাড যা আছে তাই। ফাইন্যান্সিয়াল প্রবলেম, প্রবলেম আই কুড নট বাই দিস। টেন্স তো খেয়াল করতে হবে ভাই। সিন্স বিকজ তিনটা দ্বারাই করা যায়, যেটা দেওয়া ইচ্ছা আপনার। শেষ। ডান। ফ্রি। এটা আর কিছু ইয়া করাই নাই। আপনারা একটা ম্যানুয়ালি বক্স বানাবেন। কমপ্লেক্স, সিম্পল আর হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, এখন নেক্সটে আসেন। বিগ কমপ্লেক্সে, আমরা কমপ্লেক্সে দেখেন তো একটা পড়তাম না, সো ডট ডট দ্যাট পড়তাম। আচ্ছা, এখন একটা তথ্য এখানে এক্সট্রা মনে রাখবেন। এই ক্ষেত্রে এই যে সো ডট ডট দ্যাটের মধ্যে যদি কিছু একটা থাকে, তাই না? মনে রাখবেন এই কিছু একটা অবশ্যই নেগেটিভ ওয়ার্ড হবে। এই কিছু একটা অবশ্যই নেগেটিভ ওয়ার্ড হইতে হবে। আপনি খেয়াল, যতগুলো সো ডট ডট দ্যাট পাইছেন সবগুলো নেগেটিভ পাইছেন, সব। হি ইজ সো উইক, উইক কি পজিটিভ না নেগেটিভ? দ্য রোড ওয়াজ সো ন্যারো, ন্যারো কি নেগেটিভ?
এবং সবসময় দেখবেন নেগেটিভ ওয়ার্ড, এবং আরেকটা গঠন দেখবেন এখানে দ্যাটের পরে সবসময় সাবজেক্ট বসবে এবং ক্যানট বা কুড নট বসে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান ওয়াক নাকি, সরি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক না ক্যান ওয়াক, দ্যাট হি ক্যান নট ওয়াক। আমি গঠনটা আলাদা করে লিখে দিচ্ছি আপনাকে, আপাতত এইটুকু বোঝেন যে সো ডট ডট দ্যাট থাকলে কি হবে। আল্লাহ রে, এটা আন্ডু করা যায় কেমনে? কোন অপশন আছে কি? হ্যাঁ, সমস্যা নাই, আমি ওই বক্সের বানাইতাম না। সো ডট ডট দ্যাট, মাঝখানে কে বসে? নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, আপনারা করতেছেন কি, এটাকে সিম্পল বানাবেন, তো সিম্পল হিসেবে আসেন। এই প্রথম সো এর বদলে বসাবেন কি? টু। প্রথম সোটাকে তুলে দিয়ে কি বসাবেন? টু। আর পরে যে দ্যাটটা আছে, এই দ্যাটটাকে তুলে দিয়ে বসাবেন হচ্ছে টু। এই ডট ডট ডট, এখানেও ডট ডট, যা আছে তাই বসাবেন, একদম কপি মারবেন। তাহলে সো থাকলে বসাচ্ছেন টু, আর এই যে দ্যাট থাকলে বসাবেন কি? টু। টু এর পর সরাসরি ভার্বের বেস ফর্ম বসবে, সরাসরি, সাবজেক্ট কিন্তু আনা যাবে না। সো ডট ডট দ্যাট, এরপরে কি? টু ডট ডট টু, টু প্লাস ভি ওয়ান, আর কম্পাউন্ডে আসলে হবে ভেরি। এই সো এর বদলে ভেরি অথবা টু এর বদলে ভেরি, আর এই পরবর্তী যে অংশটা থাকবে এই দ্যাট অথবা টু এর বদলে বসবে হচ্ছে এন্ড। মানে এখানে সো এর বদলে কি টু বসাইছেন না, এখানে সো এর বদলে ভেরি বসাবেন, আর দ্যাট এর বদলে এন্ড বসাবেন। আবারও এই টু এর বদলে কাকে বসাবেন? ভেরি, আর এই টু এর বদলে বসাবেন কি? এন্ড। এই এরকম ইয়া করেন না, দাগ টাগ দিয়েন না, এমনিতেই বুঝবেন। এইটু ক্লিয়ার? তাহলে এখন নেক্সট উদাহরণে আসা যাক। লিখা শেষ আপনাদের? আচ্ছা, এখন একটা এক্সট্রা নিয়ম লিখবেন। তিনটা জিনিস আছে, একটা আছে সো দ্যাট, একটা আছে কি ইন অর্ডার দ্যাট, একটা আছে সো ডট ডট দ্যাট। মনে রাখবেন এদের পর সবসময় কি বসে? সাবজেক্ট বসে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা নিয়ম। এদের পর সর্বদা কাকে বসে? সাবজেক্ট, কারণ দ্যাটটা হচ্ছে কনজাংশন, কনজাংশনের পর সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। দিছেন? তাহলে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, এরপরে কি বসাবেন? সাবজেক্ট। তারপরে বসাবেন ক্যান অথবা ক্যানট, অথবা যদি পাস্টে থাকে তাহলে কুড অথবা কুড নট, আর এরপরে ভি ওয়ান। মানে এরপরে একটা ক্যান বা কুড থাকবেই, ক্যান বা কুড থাকবেই, মে হতে পারে, মে বা মাইট। মানে এদের আগের অংশ যদি প্রেজেন্টে হয় তাহলে পরবর্তী অংশে আপনি এই ক্যান বা ক্যানট নিবেন, আর আগের অংশ যদি পাস্ট হয় তাহলে পরবর্তী অংশে আপনি কুড অথবা কুড নট নিবেন। মানে টেন্সটা খেয়াল করতে হবে আপনাকে। অনেক সময় দেখবেন সঠিক উত্তর দুটা হয়, একটা দেখবেন প্রেজেন্ট, একটা দেখবেন পাস্টে। তখন কোশ্চেনের দিক তাকাবেন, যে কোশ্চেনটা যদি পাস্টে দেয় তাহলে উত্তর পাস্টে দিবেন, আর কোশ্চেনটা যদি প্রেজেন্টে দেয় তাহলে উত্তর কিসে দিবেন? প্রেজেন্টেই দিবেন। ঠিক আছে? এটা লিখা শেষ ভাই? পরবর্তী অংশটাকে লিখা শেষ। যেমন একটা প্রশ্ন প্রায় আসে এরকম, হি ওয়াজ, তো কিপটার ইংলিশ কি রে ভাই? হি ওয়াজ সো পেনিউরিয়াস, পেনিউরিয়াস মানে কিন্তু কিপটা, দ্যাট হি দেখেন হি ওয়াজ সো পেনিউরিয়াস মানে কিপটা। তাহলে দেখেন সো ডট ডট দ্যাট এর মাঝখানে যে ওয়ার্ডটা বসাইছেন এটা কি কোনো পজিটিভ ওয়ার্ড? না, নেগেটিভ ওয়ার্ড। তাহলে সে কিপটার কারণে কি শার্ট কিনতে পারছে নাকি পারে নাই? পারে নাই। তাহলে এখন দেখেন এখানে প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। তাহলে ক্যান দিবেন না কুড দিবেন? কুড। তাহলে কুড বসান। এখন নেগেটিভ যদি তাহলে কি নট, তারপর ভি ওয়ান, তাহলে হি কুড নট বাই। এটা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে এরকম।
লিখা শেষ? এটা ভাই অনলাইনে যারা আছেন লিখা শেষ আপনাদের? বুঝছেন? সো ডট ডট দ্যাট, ইন অর্ডার দ্যাট, আর হচ্ছে সো ডট ডট দ্যাট, মানে এই তিনটার থাকলে পরবর্তী অংশে কাকে বসাবেন? শুরুতে সাবজেক্ট, তারপর ক্যানট অথবা ক্যান নট, কুড অথবা কুড নট, যে কোনো একটা। এখন আসেন একটু উদাহরণে। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো ল্যাঙ্গুইড। প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুইড মানে কি, তাই না? আচ্ছা, আপনি যদি অর্থ নাও জানেন তাহলে কি কোনো সমস্যা হবে? আমি অর্থটা বলবো। এই ল্যাঙ্গুইড মানে হচ্ছে দুর্বল। দ্য ওল্ড ম্যান ওয়াজ সো ল্যাঙ্গুইড দ্যাট হি কুড নট গো দেয়ার অ্যালোন। সে এতই দুর্বল ছিল যে হচ্ছে সে সেখানে একা যাইতে পারেনি। আচ্ছা, এখন আসেন কম্পাউন্ড কি করবেন, দেখেন ভাঙেন। তাহলে দ্য ওল্ড ম্যান আগে ঠিকঠাক মতো লিখেন। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ লিখেন। একটু বলেন তো, কম্পাউন্ড করার সময় সো থাকলে কি বসে? এটা লম্বা বানাবো, ভেরি বসে। ও আপনার তো আবার ভুল উত্তর দেওয়ার একটা ব্যারাম আছে। তাহলে প্রথম সো এর বদলে কি বসাবেন? ভেরি। আচ্ছা, ভালো কথা। তাহলে ল্যাঙ্গুইড কি ল্যাঙ্গুইডের জায়গায় রাখেন, আর পরবর্তী যে অংশটা আছে দ্যাটের পরিবর্তে কাকে বসাবেন? এন্ড। এন্ড হি কুড নট গো দেয়ার অ্যালোন, যা আছে তাই। দ্য ওল্ড ম্যান ওয়াজ, দেখেন এই সো এর বদলে বসাইছি ভেরি, আর এই দ্যাটের বদলে বসাইছি হচ্ছে এন্ড। আর কিছু কি বদলাইছি আমি? কিচ্ছু বদলাইনি, যা আছে তাই। এখন আসেন সিম্পলে। আসেন দ্য ওল্ড ম্যান। একটু বলেন তো, সিম্পল করার সময় সো থাকলে অথবা ভেরি থাকলে কি হবে? টু। বললাম টু। এখন আসেন মাঝখানে কি হবে? ডট ডটের জায়গায় যা আছে তাই। তার পরবর্তী দ্যাটের পরিবর্তে কি বসাবেন? টু। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু ল্যাঙ্গুইড টু। এখন আসেন টু এর পর সরাসরি কাজ কি আপনার? V1 বসানো। এখানে ভাবের বেস ফর্ম কোনটা? কোনটা? গো। তাহলে অ্যান্সার কি হবে? টু গো দেয়ার অ্যালোন। এ সোহেল রানা ভাই, টু ল্যান্ডিং কই পেলেন ভাই? উহা ল্যাঙ্গুইড। এ পেনিরিয়াস মানে ক্ষতিকর, তাই না? আপনি করবো তো আমি নিজের উপর দেখেন, এই দেখেন কি দেখা, যদি বুঝবেন না, অভাবগ্রস্ত আইসে রে। শুনেন, গ্রামার ভুল করাইতে পারবেন না, মানে আমাদের ওয়ার্ড ভুল করাইতে পারবেন না। কোনটা? কি জানি স্যার, এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এটা ভালো কোশ্চেন করছেন। ও ভাই, ওয়াজ তো হবে রে ভাই, আমি তো ওয়াজ ভুলে লিখি নাই। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু ল্যাঙ্গুইড টু গো দেয়ার অ্যালোন, ওয়াজ তো হবে ভাই। প্রিন্সিপাল ক্লজ কোনটা? আসেন, এটা তো লেখা শেষ না আপনাদের। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে, আগে আপনাকে বুঝা লাগবে কনজাংশন কোনটা। বলেন এখানে কনজাংশন কোনটা? এই বাক্যটার মধ্যে কনজাংশন কোনটা? সো না, এই যে দ্যাট, এই দ্যাট না না না, এটা তো পুরোটা মিলে সো ডট ডট দ্যাট, কিন্তু কনজাংশন হচ্ছে দ্যাট। ল্যাঙ্গুইড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই সোটা হচ্ছে ল্যাঙ্গুইডকে মডিফাই করে, মানে সোটা অ্যাডভার্ব। এই বাক্যের মধ্যে যদি ঘাটতে যান তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লোজ, আর পরবর্তী অংশ হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লোজ। এখন
কনজাংশন তো এটা মূলত দুটা মানে শুধু কি দ্যাট বসছে নাকি কি বসছে, সো ডট ডট দ্যাট, এই দুটা মিলে কাজ আপনাকে করা লাগবে। কারণ আমরা যখন চেঞ্জ করি শুধুমাত্র কিন্তু কনজাংশনে কাজ করি। দেখেন সবগুলা কিন্তু কাজ করছি কনজাংশনের ভার্বের সাথে, আর কারোর সাথে কোনো অন্যায় আমরা করি নাই। করছে কি, যেমন আমাদের হাসিনা আপা সারা মানে 16 বছর কি কারোর সাথে সে অন্যায় করছে? শুধু বাংলাদেশের মানুষের সাথে সে অন্যায় করছে, আর কিছু করছে সে? সিম্পল জিনিস। শুনেন একটা কথা কি জানেন, আমি হচ্ছে কোন দলকে খারাপ বলি না, বাংলাদেশের মানুষ খারাপ। সে সে যে দলে যাক, ঠিক আছে, ওরা সেই বিটলামি করবে। আমারে হয়তো ক্ষমতা দেওয়া হলে আমিও এই কাজই করব, এটাই তো বললাম। ছাত্র রাজনীতি বন্ধের মানে দাওয়াত নিয়ে এর আন্দোলন শুরু হয়েছিল না, যে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা চাই। যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে তারা এখন রাজনৈতিক দল গঠন করে বসে আছে, ছাত্র সংগঠন নিতে করছে একই 37। হ্যাঁ, আমি হচ্ছে 2018 সালে একটা কোটা আন্দোলন হয়েছিল, মনে আছে আপনাদের? 2018 সালে কোটা আন্দোলনে আমি হচ্ছে আমার ভার্সিটির আহ্বায়ক ছিলাম। ওই কমিটির থ্রুতে আমারে ধরছে। আমার কথা বুঝছেন? ছিলাম অবশ্যই, কমিটির সাথে ছিলাম না কিন্তু তো ছিলাম না। আপনারা হয়তো অনেকে ঘরে ছিলেন, আমরা তো হচ্ছে মাঠের পাবলিক, মাঠে না থাকলে ভালো লাগে না। চাকরি ক্ষেত্রে বলতে কি, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে চাকরি হইতো না আমার, আর মানে শেষ, বুঝছেন? কপাল ভালো পাগলিটা চলে গেছে, পাগলি থাকলে আমার অবস্থা বানাইতো। আসেন, আয়না করে রেখে বায়না বাজাইতো আমারে। নেক্সট আসেন, the prices of the product was too high। আবারও আসেন, the prices of the product was too high। এটা এসটা হবে না যদিও, জাস্ট এটুকু মনে রাখেন, the price of the product was too high for us to buy at a time। মানে এতটা বেশি ছিল যে হচ্ছে সেটা কেনা সম্ভব হয়নি। আচ্ছা, কিনতে পারে নাই কে? এই দেখেন, এটা এক্সট্রা হিন্ট করা আছে, কে কিনতে পারে নাই? প্রোডাক্টের দাম বেশি, ভালো কথা, কিন্তু কিনতে পারতেছি না কে? আমরা কিনতে পারতেছি না। তাহলে এখন আসেন কমপ্লেক্সে। এটা কি সিম্পলে আছে না? টুটা কি সিম্পল? তো আসেন এখন কমপ্লেক্সে, যা আছে তা কপি মারেন। দা প্রাইসেস অফ দা প্রোডাক্ট ওয়াজ টু। এখন এই যে টু এর বদলে আপনি কি বসাবেন বলেন? সো বসাইছেন সো। নেক্সটে আসেন, হাইয়ের জায়গায় রাখেন। এখন আসেন, ফর আস টু বাই এট এ টাইম। এখানে কি টু দেখতেছেন? তাহলে টু এর বদলে কি বসাবেন? দ্যাট। এখন ফর আস মানেই হচ্ছে আমরা কিনতে পারিনি, সাবজেক্টটা উই। যদি থাকতো এখানে ফর মি, তাহলে কি দিতেন? দ্যাট আই। যদি থাকতো ফর হিম, তাহলে কি দিতেন? দ্যাট হি। ফর হার থাকলে কি দিতেন? দ্যাট শি। মানে কিনতে পারিনি তো আমি। তাহলে দা প্রাইস অফ দ্য প্রোডাক্ট মানে জিনিসপত্রের দাম বেশি, কিন্তু কিনতে পারতেছি নাকি? আমি কিনতে পারতেছি না, এই জন্য দ্যাট আমি কিনতে পারিনি। প্রোডাক্টের দাম মানে সো হাই দ্যাট উই। এখন আসেন, উই ক্যানট দিবেন না কুড নট দিবেন? উই ক্যানট না কুড নট? কুড নট। কেন কুড নট? ওয়াজ এর কারণে। তাহলে উই কুড নট বাই এট এ টাইম। কমেন্ট লোড হচ্ছে না কেন? কমেন্ট লোড হইতেছে না কেন? কিরে ভাই, এতগুলো কমেন্ট করে ভাই? উত্তরা থেকে রাজপথে ছিলাম। এই রবিন ভাই, হ্যাঁ ওয়ার হইতো। এই রবিন ভাই থামেন থামেন, নাহলে কিন্তু কমেন্ট একদম অফ করে দিন। কম্পাউন্ডে করা লাগবে, করে দেওয়া লাগবে? করেন কম্পাউন্ড। কি করবেন বলেন? the price of the product was টু থাকলে কি বসাইতেন? ভেরি হাই। এন্ড বসান, এন্ড এই যে আমরা কিনতে পারতেছি না,
তাহলে উই কুড নট বাই এট এ টাইম। আপনার কাজ হচ্ছে এই ভেরিয়ার এন্ডটাকে ঠিক রাখা। আপনি যখন এমসিকিউ সলভ করবেন, দেখবেন একটা অপশনে ভেরিয়ার এন্ড করা আছে। এমসিকিউ কিন্তু ইজি, কিন্তু আমি এমসিকিউ নিয়ে আসিনি, আমি হচ্ছে লেখাচ্ছি আপনাদের। আরেকবার, টু থাকলে কি বসান? কম্পাউন্ডে ভেরি বসান, ভেরি বসাইছি। হাই থাকলে হাই বসান, তাহলে পরে টু থাকলে কি বসান? এন্ড। এখন ভেরি হাই, কিটা ভেরি হাই? প্রাইস অনেক বেশি, এত বেশি যে আমরা কিনতে পারি নাই। তাহলে কিনতে পারি নাই কি আমরা? এন্ড উই কুড নট বাই এট আ টাইম। কথা বুঝছেন? ফর আস তো আর হচ্ছে না, এই ফর আসের কারণে তো উইটা নিলাম বস। ফর আসার কারণে উইটা নিলাম না। ফর মি থাকলে কি নিতাম? আই নিতাম। ফর হার থাকলে কি নিতাম? দ্যাট সি নিতাম। থ্রি ক্লিয়ার? করে আসেন, 1 মিনিট আগে রেস্ট নেন। ফারজানা আপু কি ক্লাস শুরু থেকে করতেছেন? জুম ক্লাস তো পরে দেওয়া থাকে ভাই, এমডি হায়াতুল্লাহ ভাই। আমি আসলে জানি না, একটু কথা বলেন, একটু অফিসে কথা বলেন। হ্যাঁ, আমাদের বলে আসলে লাভ নেই। ফারজানা আপু, আপনি এই জন্যই বললাম, আর এই জন্য বললাম যে কিছু বুঝতেছেন, এর কারণ হচ্ছে ক্লাস শুরু থেকে করেন নাই। শুরু থেকে পরে কইরেন, আপনাদের যখন ভিডিও আপলোড করবে তখন কইরেন। 4-এ আসেন, 4 এখন সহজ লাগবে। কমপ্লেক্স, সিম্পল। আপনারা ক্লাসের সংক্রান্ত মানে জাস্ট কোশ্চেন আমাদের করেন ক্লাস সম্পর্ক, সেটা হচ্ছে বাকি যত কিছু ক্লাস বই থাকে বা না থাকে আপনারা একটু ম্যানেজমেন্টের কথা বললেন বা অফিসে কথা বললেন, আর এটা আমার এখতিয়ার না। কম্পাউন্ড, সিম্পল আর হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্সে আসেন। আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন, ইফের সাথে মাঝে মধ্যে পজিটিভ বাক্য থাকে, মানে অ্যাফার্মেটিভ বাক্য থাকে, আবার ইফের সাথে নেগেটিভ বাক্য থাকে। খেয়াল করছেন যে ইফ ইউ স্টাডি হার্ড আর ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, দেখছেন না? এখন ইফ আর নেগেটিভ যে মিনিং দেয়, বলেন তো আনলেস একই মিনিং দেয় না? আনলেস মানেই তো যদি না, মানে তো নিজেই নেগেটিভ। তাহলে আনলেস যুক্ত অংশে কি আর নেগেটিভ কিছু করা যায়? বলেন তো, করা যায় না। তাহলে ইফ প্লাস পজিটিভ অথবা ইফ প্লাস নেগেটিভ, আর ইফ প্লাস নেগেটিভ মানে যা, আনলেস মানেও তাই। ওকে, এখন আসেন, যদি ইফ এর সাথে পজিটিভ থাকে তাহলে সিম্পলের কাজ কি? সিম্পলের কাজটা খুবই সিম্পল, একটা বাই আগে বসাবেন। কি বসাবেন? বাই, তারপর ভার্বের সাথে আইএনজি, মানে বাই প্লাস জেরান্ড। তারপর যা আছে তাই হুবহু কপি মারবেন। নকল করতে পারেন? জীবনে নকল করছেন কোনোদিন? স্কুল কলেজে করেন নাই? আপনার জীবনটা বৃথা। নকল না করে কিসের ছাত্র আপনারা? হুদাই নকল একটা জাতীয় অধিকার ভাই। হ্যাঁ, ডেফিনেটলি ভয় করতো। ইস, পরীক্ষার হলে মানুষ যখন দেখবেন যে কিছু কিছু পোলাবেন ওয়াশরুমে যাইতো, কি লেগে জানেন? হ্যাঁ, তা আমার একটা বড় ভাই ছিল, উনি জাহাঙ্গীরনগরের। সে অবশ্য পরীক্ষার হলে নোট রাখতো না, মানে কোনো বই রাখতো না। সে পরীক্ষার হলে একটা বিড়ি রেখে আসতো, বিড়ি বিড়ি সিগারেট। সিগারেটের মধ্যে আবার গাঞ্জা করা। সে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। তার একটা কথা যে হচ্ছে, দীপ্ত আমার গাঞ্জায় টান না দিলে আমার পরীক্ষা ভালো হয় না, আমি দিতে পারি না পরীক্ষা। এডির পরীক্ষায় সে হয়েছে মনে হয় কত 56 কি 57তম। কয় দীপ্ত একটা বার যদি খেলে আমি গাঞ্জায় টান দিতে পারতাম, আমি ফার্স্ট 1 থেকে 10-এর মধ্যে থাকতাম। এটা আবার ইন্সপায়ার্ড হয়েন না, আসেন।
আসলেই ট্যালেন্টেড ভাই। সে এখন বাংলাদেশ ব্যাংকের ডিডি। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের এডি ক্র্যাক করা সবচেয়ে টাফ একটা এক্সাম। হ্যাঁ, আবার কোন তো বুঝি নাই। না, সে হচ্ছে খুব লিমিটেড খায়, এই দিনে 1-2 বার চাপে থাকলে খায়, আর কিছু না ভাই। এমনিতে ভালো, এগুলো ভালো মনের মানুষ। আপনি দেখবেন অন্যভাবে নিয়ে না, আবার ইন্সপায়ার করেন না, এমনি রমজান মাস থাক, আমি আর করবো না, এদের মন ভালো হয়। আসেন তাহলে হচ্ছে ইফ এর সাথে পজিটিভ থাকলে হবে কি বাই প্লাস আইএনজি, আর ইফ এর সাথে নেগেটিভ থাকলে হবে উইদাউট প্লাস আইএনজি। আর জাহাঙ্গীরনগর তো পাওয়া যায়। বাই প্লাসের সাথে জেরান্ড আর উইদাউট প্লাস জেরান্ড। আর কম্পাউন্ডে যেটা হবে, কম্পাউন্ডে একটু প্যারা লাগবে আপনার। প্যারাটা একটু বলি। ইম্পারেটিভ সেন্টেন্স চেনেন? হ্যাঁ, মানে ইম্পারেটিভ সেন্টেন্স কি চেনেন? ওটা এক্সক্লামেটরি। আমি বলছি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ইয়া দ্বারা, ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে কম্পাউন্ড করার সময় আগে ইম্পারেটিভ সেন্টেন্স নেবেন। কথা আগে বোঝেন। যখন এই ইফ এর সাথে পজিটিভ থাকবে অথবা বাই প্লাস আইএনজি থাকবে, তখন কম্পাউন্ডটা শুরু করবেন কি দ্বারা? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা। মাঝখানে বসাবেন এন্ড। মাঝখানে কি বসাবেন? এন্ড বসাইছেন, তারপর যা আছে তাই। এই ইম্পারেটিভ সেন্টেন্সটাই প্যারা। আর যদি কম্পাউন্ড মানে এই যে ইফের সাথে নেগেটিভ থাকে, তাহলে কম্পাউন্ড করার সময় আবারও একই ফর্মুলা ফলো করবেন। ইম্পারেটিভ সেন্টেন্স আগে নিবেন, নেয়ার পরে মাঝখানে বসাবেন হচ্ছে অর অথবা আদারওয়াইজ। আমি বাংলা করে দিব তাহলে আর একটু ইজি হবে। তারপর যা আছে তাই। আচ্ছা, এই যারা বলতেছেন লেট, সোলাইমান ভাই ভার্ব অথবা লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। লেট তো নিজেও একটা ভার্ব। যদি বলা হয় লেট হিম ডু ইট, তাহলে লেটটা কি ভার্ব না? তাহলে ভার্ব দ্বারা শুরু হয় বললেই তো হয়। লেট আবার আলাদা করে মনে রাখতে গেছেন কেন? গেছেন? রুল 4 আর 5 কিন্তু একসাথে, 4 আর 5 কিন্তু একসাথে করাইছে। এটা 4, এটা 5। জাস্ট এইটুকু ক্লিয়ার। এখন আসেন উদাহরণে। If you study hard, if you study with your full effort, you will surely get a decent job. যদি ইফোর্ট দিয়ে ভালো করে পড়েন তাহলে চাকরি পাবেন। তার মানে কি, ভালো করে পড়ার মাধ্যমে আপনি একটা ভালো চাকরি পাবেন। এটাই তো হচ্ছে সিম্পল। তাহলে কম্পাউন্ড আগে করবেন নাকি সিম্পল আগে করবেন? আগে আপনাকে সিম্পল করাই। তাহলে ইফ এর সাথে যেটা আছে, ইফ ইউ স্টাডি উইথ ইওর ফুল ইফোর্ট, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। বাকিটা কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লজের গায়ে কি হাত দেওয়া যায়? যায় না। তাহলে ইফ ইউ স্টাডি মানে কি? বাই। বাইয়ের সাথে বসাবেন কি? ভার্বের সাথে আনছি। তাহলে ভার্ব কোনটা? স্টাডি। তাহলে হবে কি? বাই স্টাডিং উইথ ইউর ফুল ইফোর্ট, কমা, ইউ উইল শিওরলি গেট আ ডিসেন্ট জব। আর কিছু লিখবেন না, জাস্ট এটুকু লিখবেন। এখন আসেন কম্পাউন্ডে। আচ্ছা, কম্পাউন্ডে কি বললাম? শুরু করতে হবে কি দ্বারা? শুরু করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দ্বারা। এখানে ভার্ব কোনটা? স্টাডি। তাহলে স্টাডি হার্ড লিখেন। স্টাডি, সরি, উইথ ইউর ফুল ইফোর্ট, কমা, ইউ উইল শিওরলি গেট আ ডিসেন্ট জব। শেষ। দেখেন সবচেয়ে সহজ এটা। সহজ না? মিথিলা ফারজানা আপু, আপনাকে বলছিলাম আদারওয়াইজ লেখার সিস্টেম আলাদা। এই আর এক বিপদ। আদারওয়াইজ লেখার সিস্টেম ক্লাসের শুরুতে দেখাইছিলাম না?
যে আগে সেমিকোলন দেওয়া লাগে পরে কমা দিতে হবে। ও স্টাডি উইথ ফুলি ফর এন্ড, কমার জায়গায় হচ্ছে এন্ড হবে। সরি ভাই, আবেগের কারণে কমা দিয়ে ফেলছি। এন্ড হবে, এন্ড হবে, এন্ড হবে। তাহলে স্টাডি উইথ ইউর ফুল ইফোর্ট, তোমার ভালো করে পড়ো এন্ড ইউ উইল গেট আ ডিসেন্ট জব, এই হচ্ছে অবস্থা। আর যদি সিম্পলে আসেন তাহলে হবে কি, বাই স্টাডিং উইথ ইউর ফুল ইফোর্ট কমা, কমার জায়গায় রেখে দিবেন ইউ উইল শিওরলি গেট আ ডিসেন্ট জব। ভাই প্রথমটা এন্ড হবে ভাই, এটা আমার মিস্টেক ছিল। আবার নেক্সটে আসেন কম্পাউন্ডে, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজেস রেগুলারলি ইউ ক্যান রিমেইন হেলদি। এটা কি সিম্পলে দেওয়া আছে না? কিসে দেওয়া আছে? সিম্পলে দেওয়া আছে। তাহলে এখন করবেন কি, কম্পাউন্ড আর হচ্ছে কমপ্লেক্স। কম্পাউন্ড করবেন আর কি কমপ্লেক্স করবেন। আসেন কম্পাউন্ড করি। কম্পাউন্ডে শুরু করতে হয় কি দ্বারা? আবার বলেন, ভার্ব। তাহলে এখানে ভার্ব কোনটা? টেকিং। তাহলে যখন ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করবেন তখন কি টেকিং দিবেন নাকি টেক দিবেন? টেক, কারণ ভার্বের বেস ফর্ম লাগে। তাহলে টেক ফিজিক্যাল এক্সারসাইজেস রেগুলারলি কমা, যেহেতু and you can remain healthy. Take physical exercise regularly মানে regular physical exercise now and you can remain healthy. আর কমপ্লেক্সটা কি হবে বলেন? অবশ্যই ইফ লাগবে। তাহলে আসেন ইফ ইউ, কারণ এখানে সাবজেক্ট কে? ইউ। তাহলে এখন ভাবতেছেন ইউ করতে আনেন, ইউ তো আনলাম ওটা দেখে আনলাম, তাই না? তাহলে ইফ ইউ, ভার্ব কোনটা? টেক। তাহলে ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজেস রেগুলারলি কমা ইউ ক্যান রিমেইন হেলদি। ইফ ইউ টেক মানে এখানে কি আছে, বাই টেকিং আছে না? তাহলে ইফ নিবেন একটা। তাহলে ইফ ইউ টেক, এটাই কমপ্লেক্সেরটা উপরে লিখতেছি ভাই, যে ইফ ইউ টেক, ইউ কই থেকে আনলাম? এই পরবর্তী অংশে ইউ। টেক, টেকের জায়গায় লেখেন ফিজিক্যাল, ফিজিক্যালের জায়গায় লিখতে থাকেন ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি কমা ইউ ক্যান রিমেইন হেলদি। মিথিলা আপু আদারওয়াইজ দিয়ে সেন্টেন্স ক্লাসের শুরুতে লিখছে, আপনি শুরু থেকে দেখবেন। আবার এই ক্লাসের মাঝখানে ঢুকলে এর বিপদ বাজে। লিখা শেষ সবার? রমজান মাসে আপনারা এই যে ভোর 9টায় উঠেন কেমনে রে ভাই? রমজান মাসে আমার কাছে সকাল 9টা-10টা ভোর মনে হয়, যদিও আমার অফিস 9:30টায়। ওকে, হ্যাঁ, বাপরে বাপ। রোজার মাসে এই জন্য হচ্ছে মানে ফুলতে থাকি, কারণ খায়া ঘুমাই তো একদম পুরো দেখবেন, বুঝছেন? আসেন তাহলে আনলেস ইউ অ্যাটেন্ড, এটা কি করে দেওয়া লাগবে আনলেস এরটা? এনে কি আছে? আনলেস। এখন আনলেস ইউ অ্যাটেন্ড এক্সাম সিরিয়াসলি, যদি আপনি এক্সাম ঠিকঠাক মতো না অ্যাটেন্ড করেন তাহলে কি করবেন? ইউ ক্যানট বি কনফিডেন্ট। তাহলে উইদাউট আগে করবেন, আগে সিম্পলটা করে নেন। তাহলে সিম্পলে করার সময় কি করবেন? উইদাউট দিলাম, উইদাউট। ভার্ব কোনটা? অ্যাটেন্ড। তাহলে অ্যাটেন্ডের সাথে কি দিবেন? আইএনজি। তাহলে উইদাউট অ্যাটেন্ডিং এক্সামস সিরিয়াসলি কমা ইউ ক্যানট বি কনফিডেন্ট। এটা সিম্পলটা করলাম। কিরে ভাই কোথায় জব করেন? কয়বার কমু? আর কমু না, জান। শাহাজ সিদ্দিকা ভাই, আমাকে 7টায় উঠতে হয়, আমাকেও 7টায় ওঠা লাগে, কারণ আমার যাইতে সময় লাগে, যাইতে লাগে 2 ঘন্টা।
আপাতত আপাতত ঢাকা থেকে যাওয়া লাগতেছে। 2 বছর থাকা লাগে মিনিমাম। আর ঢাকায় ঢুকতে গেলে টাকা লাগে। ঢাকায় ঢুকতে গেলে টাকা লাগে ভাই। বাংলাদেশের কে আপনি হচ্ছে ঢাকার বাইরে থেকে ব্যাংকের সিস্টেমে, যেটা ঢাকার বাইরে থেকে ঢাকা ঢুকতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ করা লাগে। তাই কি কয় কম? 5 মাসের বেতন যায়, বুঝছেন? আসেন কম্পাউন্ডে আসেন। তাহলে কম্পাউন্ড করার সময় কি করবেন? ডিরেক্ট শুরু করবেন কি দ্বারা? বলেন, কম্পাউন্ডে শুরু করবেন কি দ্বারা? ভার্ব দ্বারা। তাহলে ভার্ব এখানে কে? অ্যাটেন্ড। তাহলে অ্যাটেন্ড এক্সাম সিরিয়াসলি। এখন একটু দেখেন তো, এটা কি আনলেস আছে না? তাহলে কি করবেন? অর নাকি অ্যান্ড? এই যে অর, ইউ ক্যানট বি কনফিডেন্ট। আমি পরেরটা আর করাবো না। ভাড়া এটা আর করাচ্ছি না আপনাকে, নেক্সটে আসেন। 6 কোনটা? 6 হচ্ছে লাস্ট 6। একটু সময় দেন। আচ্ছা, আমি স্লাইড আপনাদেরকে দিয়ে দিতে বলছি আজকের, আপনারা ওখানে একটু করে নিন। আমি জাস্ট লাস্ট একটা করায় দিই, তাহলে আপনারাও ফ্রি থাকেন, আমিও ফ্রি থাকি, যদিও আমি ফ্রি নাই। আপনি 11টার ব্যাচের কি ক্লাস দেওয়া আছে? ক্লাস কোন টপিক দেওয়া আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এতগুলো রুলস মনে রাখা তো কষ্ট, আসলেই কষ্টকর। কিছু করার নেই, আসেন কমপ্লেক্সে। কমপ্লেক্সে যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, কি থাকবে? সো দ্যাট অথবা কি ইন অর্ডার দ্যাট। মোস্তাফিজুর ভাই 4 আর 5 একসাথে করাইছি, ইফের সাথে পজিটিভটা হচ্ছে 4 আর ইফের সাথে নেগেটিভটা হচ্ছে 5, এই জন্য আমি আর 5-এর দিকে আগাই নাই। তাহলে সো দ্যাট অথবা কি ইন অর্ডার দ্যাট থাকলে সিম্পলের সবচেয়ে সহজ কাজ। সো দ্যাট থাকলে করবেন 2 + v1, আর ইন অর্ডার দ্যাট থাকলে করবেন ইন অর্ডার 2 + v1। যদি কমপ্লেক্সে থাকে সো দ্যাট, তাহলে সিম্পলে করবেন 2 + ভার্বের বেস ফর্ম। আর যদি হচ্ছে কমপ্লেক্সে থাকে ইন অর্ডার দ্যাট, তাহলে সিম্পল করার সময় করবেন ইন অর্ডার 2 + v1। আর এই যে কম্পাউন্ড দেখতেছেন, ক্রস কম্পাউন্ড হয়, কিন্তু কম্পাউন্ড মানে মইরা যাবেন, তাও কোনোদিন কোনো কোশ্চেন আসবে না। মানে জীবনে আপনি যদি 1000টা পরীক্ষা দেন, তাও কম্পাউন্ড থেকে কোনো কোশ্চেন পাবেন না এইটার। এটা শুধুমাত্র ইন্টারমিডিয়েট যারা পড়ে ওদের লাগে, যারা এইচএসসি দিচ্ছে। খুশি হয়েছেন না? আপনার বেতন বলে দিবে আপনি কতটুকু পড়াশোনা করছেন। লিখছেন? তাহলে কমপ্লেক্সে যদি সো দ্যাট থাকে, তাহলে সিম্বলে কি করবেন? 2 + v1। আর কমপ্লেক্সে ইন অর্ডার দ্যাট থাকলে কি করবেন? ইন অর্ডার 2 + v1। কম্পাউন্ড হয় না, জীবনে কোনোদিন পরীক্ষায় আসবে না। যদি আসে আমার নামে তাহলে 10টা কুত্তা পাইলেন, আসবে না, নিশ্চিত থাকেন। দেশি কুত্তার কথা কইছি। আসেন। She studied very well so that she could pass at once। মানে হচ্ছে সে খুব ভালো করে পড়ছে, এই জন্য সে একবারে পাস করছে। কম্পাউন্ড হবে না, কম্পাউন্ড করবো না, ঠিক আছে? এখন আসেন সিম্পলে কি করবেন? She studied very well, এটা কি প্রিন্সিপাল ক্লোজ না?
এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কনজাংশন কোনটা? সো দ্যাট। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হি কুড পাস অ্যাট ওয়ান্স। এখন যখন আপনি চেঞ্জ করবেন তখন কি প্রিন্সিপাল ক্লজের গায়ে হাত দেওয়া যায়? যত অত্যাচার কার উপর দিয়ে যায়? সাবঅর্ডিনেট। তাহলে সিম্পল করার সময় যতটুকু আছে ততটুকু আগে লিখেন। হি স্টাডিড, এটা সবচেয়ে সহজ। ভেরি ওয়েল। সো দ্যাট থাকলে কি বসাবেন? টু। এখানে ভার্বের বেস ফর্ম কোনটা ভাই? পাস্ট। শেষ। কমপ্লেক্স কম্পাউন্ড তো করবো না, এইটা করে দেন কমপ্লেক্স। না ভাই, কুডের হবে না, কুডের হবে না। টু প্লাস সরাসরি ভার্বের বেস ফর্ম, তাহলে সরাসরি ভার্বের বেস ফর্ম কেটা? পাস। আপনি লিখার সময় ক্যান কুড নিয়ে আসতে হবে, যেমন এইটা ক্যান কুড দিয়ে করা লাগবে আপনার। এবং সো দ্যাট, সো ডট ডট দ্যাট আগে বলছি আপনাকে। ডান। আগে উই ইট, উইট লিখেন। লিখছেন? টু আছে না? টু থাকলে কি করে লাগে? সো দ্যাট। তাহলে সো দ্যাট লিখেন। এখন একটা শুরুতে বললাম না, সো দ্যাট একটা গঠন আগে সাবজেক্ট দিতে হয়। সাবজেক্ট এখানে কে? উই। এখন বলেন ক্যান বসাবেন না কুড বসাবেন? ক্যান বসাবো। কেন ক্যান বসাবো? ইট হচ্ছে প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্ট কি? ক্যান। বলছিলাম মেও কিন্তু হয়, মনে আছে? সো দ্যাট উই ক্যান অথবা উই মে লিভ। ডান। এখন যত কোশ্চেন আপনারা সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কি একসাথে দিছে আপনাদের? আচ্ছা, শেষ। ক্যানট কেন হবে ভাই? আমরা বাঁচার জন্য খাই, তার মানে কি যাতে বাঁচতে পারি? আমি কি যাতে বাঁচতে না পারি এর লেগে খান? আমাদের কি অ্যাডজেক্টিভ আর verb, আপনাদের কি অ্যাডজেক্টিভ আর verb ক্লাস দেওয়া আছে আজকে? থাকলে তো করাবো ভাই। এটা তো হচ্ছে ক্লাসের কখন কোন দিন কি হবে এটা তো আমার ইখতিয়ার না ভাই, এটা তো হচ্ছে অফিস থেকে বলে দেয় আমাকে, তারপর তো আমি নেই। আমারে দোষ দিয়ে না, আমি একটা নির্দোষ নিষ্পাপ শিশু। হ্যাঁ, আমার টপিক দেয়, আমার ক্লাস নেই। আজকে জানতাম ভয়েস চেঞ্জ, আইসা শুনি ট্রান্সফরমেশন। কি আর, যে টপিক দিবে সে টপিক দিব, সমস্যা কি? যাই হোক, আজকের মতো ভালো থাকেন, দেখা হবে। ভাই আসসালামু আলাইকুম। এটা